আমন্ত্রণ সবাইকে গোলটেবিল অনুষ্ঠানে সঙ্গে আছে আমি ডক্টর তৌহিদুল হক। দর্শক, ভারতের ইতিহাসে নেহরুর পর টানা তৃতীয়বার সরকার গঠন করতে যাচ্ছেন বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এবারে নির্বাচনে 400-র বেশি আসনের লক্ষ্য নিয়ে মাঠে নামলেও বিজেপি জোট 300-র কোটা পেরোতে পারেনি। একক সংখ্যাগরিষ্ঠতাও পায়নি মোদীর নেতৃত্বাধীন বিজেপি। তবে চমক দেখিয়েছে কংগ্রেস নেতৃত্বাধীন ইন্ডিয়া জোট। এনডিএ জোটের 293 আসনের বিপরীতে ইন্ডিয়া জোট পেয়েছে 232টি আসন। দীর্ঘদিন ধরেই বিএনপি অভিযোগ তুলে আসছে বাংলাদেশের রাজনীতিতে হস্তক্ষেপ করছে ভারত। বন্ধু প্রতিবেশী দেশটি আওয়ামী লীগকে ক্ষমতায় টিকিয়ে রেখেছে দাবি করে বিএনপি সম্প্রতি ভারতীয় পণ্য বয়কটের আহ্বানও জানিয়েছে। তবে দলটির আহ্বান এবং কিংবা ভারত বিরোধী রাজনীতি বাংলাদেশের জনগণ বর্জন করেছে দাবি করে আওয়ামী লীগ বলছে নিজেদের শক্তি ও জনসমর্থনেই তারা সরকার গঠন করেছে। আওয়ামী লীগ কখনোই বিদেশিদের উপর নির্ভর করে না, বরং বিএনপি তাকিয়ে থাকে বিদেশি শক্তির দিকে। নির্বাচনে বিজয়ী এনডিএ জোটকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা অভিনন্দন জানিয়েছেন। তবে বিএনপি মহাসচিব বলছেন ভারতে ভোটের অধিকার আছে বলেই জনগণ ক্ষমতাসীন বিজেপির নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতার আশাকে রুখে দিতে পেরেছে। দর্শক, এমন প্রেক্ষাপটে আজ আমাদের আলোচনার বিষয় দেশের রাজনীতিতে ভারতের নির্বাচন। এ বিষয়ে আলোচনা করার জন্য স্টুডিওতে উপস্থিত আছেন আওয়ামী লীগ দলীয় সাবেক সংসদ সদস্য, যুবলীগের প্রেসিডিয়াম সদস্য ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জ, বিএনপি দলীয় সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক ডক্টর এম ওয়াহিদুজ্জামান, সিনিয়র সাংবাদিক এম এ আজিজ, কৃষক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এম এ আজম খান এবং গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জুনায়েদ সাকি। আপনাদের সবাইকে অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। দর্শক, আপনিও চাইলে আলোচনায় অংশ নিতে পারেন। স্ক্রিনে দেখানো নাম্বারে ফোন করে আপনার কোনো প্রশ্ন থাকলে আজকের আলোচ্য বিষয়ের উপরে সেই প্রশ্ন সম্মানিত আলোচকদের কাছে করতে পারেন, কিংবা নিশ্চয়ই আপনার মতামত রয়েছে, সেই মতামত খুব ছোট্ট করে স্ক্রিনে দেখানো নাম্বারে ফোন করে আপনি আমাদেরকে জানাতে পারেন। যাচ্ছি আলোচনায়। ব্যারিস্টার রুমিন ফারহানা, শুরুতে আপনার কাছে আসতে চাই যে আমরা এর আগেও দেখেছি, এটা খুব খোলামেলা আলোচনা, যে নরেন্দ্র মোদী যখন প্রথম ক্ষমতায় আসেন বিএনপি মিষ্টি বিতরণ বা মিষ্টিমুখ করার সেই অবস্থা আছে। এবারে তাকে আপনাদের দল থেকে স্বাগত জানানোর প্রেক্ষাপটে একটু ধীরে চলন নীতি রয়েছে। এবারের নির্বাচন বা এবারের প্রধানমন্ত্রী হওয়ার প্রেক্ষাপটে বিএনপি কি নতুন কোনো সমীকরণ ভাবছে কিনা? আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি ঠিক জানি না বিজেপি প্রথমবার আসার পরে বিএনপির মিষ্টি খাওয়ার কথাটা আওয়ামী লীগ যখন থেকে চালু করলো, সেটা মোটামুটি এখন একটা মিথের মতন জায়গায় চলে গেছে। মানে আমরা মিষ্টি খাই বা না খাই, আমাদের ঘাড়ে সেই দায়টা এসেই পড়ে। আর 2014 সালের নির্বাচন আমাদের খুবই খুবই তিক্ত একটি অভিজ্ঞতা, এবং সেই অভিজ্ঞতা আমাদের এমন তিক্ত অভিজ্ঞতা যে পুরো বাংলাদেশের প্রেক্ষাপটে আমি বলবো যে মানুষকে থমকে দাঁড়াতে হয়েছিল, কারণ বাংলাদেশের সার্বভৌমত্ব প্রথমবারের মতো প্রশ্নের মুখে পড়ে। আপনি প্রশ্ন করতে পারেন যে 2014 কেন বাংলাদেশের সার্বভৌমত্ব প্রশ্নের মুখে পড়েছিল এ কারণেই যে তখন কংগ্রেস ছিল ভারতের ক্ষমতায়, এবং কংগ্রেসের থাকা অবস্থায় কি করে এরশাদ সাহেবকে পররাষ্ট্র সচিব সুজাতা সিং, ভারতের পররাষ্ট্র সচিব বাংলাদেশে আসে, এরশাদ সাহেবকে বাধ্য করে একটি অংশগ্রহণমূলক নির্বাচন দেখানোর জন্য, কারণ তখন এরশাদ অংশ না নিলে আসলে বিরোধী দল খুঁজে পাওয়া যাচ্ছিল না। আওয়ামী লীগ একক দল হিসেবে এখন আসলে নির্লজ্জতাও তো আস্তে আস্তে অভ্যস্ত হয়ে যাওয়ার একটা বিষয় থাকে। আওয়ামী লীগ এখন একা নির্বাচন করে এই নির্লজ্জতার সাথে মোটামুটি অভ্যস্ত হয়ে গেছে। আওয়ামী লীগ বনাম আওয়ামী লীগ বনাম আওয়ামী লীগ। তারা তো বলছে জনগণের সমর্থনে তারা ক্ষমতায় আছে। নিশ্চয়ই তারা তো এটা বলবেই। যেমন মোদী নিজেকে পরমেশ্বর দাবি করা শুরু করেছিল শেষের দিকে। আসলে যারা ধীরে ধীরে ভোটের মাধ্যমে বা অন্য যে কোনোভাবেই হোক ক্ষমতায় এসে একটা একনায়কতান্ত্রিক বা একটা ফেসিস্ট তন্ত্র কায়েমের চেষ্টা করে, তারা ধীরে ধীরে একসময় কাল্ট হয়ে ওঠার চেষ্টা করে। সেটা আমরা বাংলাদেশে শেখ হাসিনাকে যেমন দেখি, একইভাবে ভারতে মোদীকেও আমরা দেখেছি। তবে মোদীর বিষয়টা হচ্ছে মজার, কারণ সেখানে এখনো নির্বাচন কমিশন নিয়ে যতই আলোচনা হোক না কেন, মোটা দাগে নির্বাচন কমিশন নিরপেক্ষ ভূমিকা পালন করে, এবং অ্যাটলিস্ট ভোটের ফলাফলে জালিয়াতি বলতে যেটা বোঝায়, বাংলাদেশের নির্বাচনকে আমি তো আসলে এখন নির্বাচন বলে ডাকি না,
আমি বলি এটা কেক ভাগাভাগি। ভারতে নিশ্চয়ই ভোট বর্জনের সংস্কৃতি আমরা দেখলাম না অনেক বছর ধরে। ভোট বর্জনের সংস্কৃতি নেই, কারণ ভারতে যেই দলটি নির্বাচনে অংশ নিচ্ছে বা যে দলগুলো নির্বাচনে অংশ নিচ্ছে তারা জানে যে মানুষ যদি তাদেরকে ভোট দেয় দিনের শেষে তাদের সেই ভোটটা তাদের ঘরে ঢুকবে, এবং তারা জানে যে তাদের কর্মী সমর্থকদের উপরে নির্বাচনের আগে আগে বেধড়ক মারপিট, বেধড়ক মামলা, বেধড়ক জেলে পোড়া ইত্যাদি ইত্যাদি ঘটনাগুলো ঘটবে না। সে কারণে ভারতে আসলে নির্বাচন বর্জনটা হয়ে ওঠে না। তবে যে কথাটি আমি আপনাকে বলতে চাচ্ছি এই শুরুতেই ভারতের নির্বাচন নিয়ে, যে শুরুতে তো আপনিও বলেছেন যে মোদি 400 লক্ষ্য নিয়ে এগোচ্ছিল, সেই 400 তো দূরেই থাক, এককভাবে সংখ্যাগরিষ্ঠতাও মোদি পায়নি। 272টা আসন পাওয়ার কথা সেটাও পায়নি, 240টাতেই তাকে থামতে হয়েছে। এবং এখন থার্ড টার্ম তার চলছে, এবং এই থার্ড টার্মে গিয়ে তাকে প্রথমবারের মতো তার জোট সঙ্গীতের উপরে অনেকাংশে নির্ভর করতে হচ্ছে। ভারতের নির্বাচনের মোদির যে দল তার যে ফলাফলের প্রেক্ষাপটে বাংলাদেশের রাজনীতিতে কোনো উপসংহার টানতে চান কিনা আপনি? মোদি যেভাবে গত 10 বছর চালিয়েছে এবং যেভাবে তার ইচ্ছাই ভারতের নীতিতে পরিণত হয়েছে সেটা সম্ভবত আর সম্ভব নয়, কারণ একই সঙ্গে মোদিকে তার জোটের দলগুলোর দিকেও তাকাতে হবে এবং একটি শক্তিশালী বিরোধী জোটও কিন্তু তার ঘাড়ের উপর। অসংখ্য ধন্যবাদ ব্যারিস্টার রুমিন ফারহানা, অসংখ্য ধন্যবাদ ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জ। জি, কি বিষয় ভারতের নির্বাচন সেটি নিয়ে এখন নানা ধরনের আলোচনা। নির্বাচনটি হলো ভারতে, প্রধানমন্ত্রী হবেন ভারতে, কিন্তু সেটি নিয়ে গুঞ্জন বা রাজনীতিতে কি ধরনের, বাংলাদেশের রাজনীতিতে কি প্রভাব হতে পারে সেটি নিয়ে আমাদেরকে আলোচনা করতে হচ্ছে। দেখেন, যারা উপস্থিত আছেন সবাইকে আমি শুভেচ্ছা জানাচ্ছি, যারা দেখছেন তাদেরকে শুভেচ্ছা। আমরা বাংলাদেশের রাজনীতিতে এই ইন্ডিয়ান পলিটিক্স এবং এই পলিটিক্সের প্রভাব নিয়ে আমরা আলোচনা করতে সবাই কেমন যেন একটু স্বাচ্ছন্দ্য বোধ করি, কেননা এই পার্শ্ববর্তী দেশগুলো রাজনীতি কিভাবে চলবে এবং তারা কিভাবে রাজনীতি করছে, তাদের রাজনৈতিক স্ট্র্যাটেজি কী, এইটা আমরা নিজেরা তাদের দিকে তাকিয়ে থাকি এবং তাকিয়ে থাকার পরে যখন আমরা সফল হই কিংবা ব্যর্থ হই, কোনো না কোনোভাবে তাদের ঘাড়ের উপরে দায়টা চাপিয়ে দিয়ে আমাদের ব্যর্থতার দায়টা অন্যদিকে সরিয়ে রাখার একটা প্রবণতা বহু আগে থেকেই আছে। এই আপনার 1954 ইলেকশনেও এই একই ঘটনা ঘটেছিল, ভারত বিরোধী প্রচারণা, জয় বাংলা জয় হিন্দ লুঙ্গি ছাড়া ধুতি পিন, মুসলিম লীগের প্রচারণা ছিল ভারতের বিরুদ্ধে, মানুষকে একটা উস্কানি দিয়ে নির্বাচনে নিয়ে যাওয়া। মানুষ সেই সময় প্রত্যাখ্যান করেছিল। এর পরবর্তীতে ধারাবাহিকভাবে যতগুলো নির্বাচন হয়েছে, আমাদের বিরোধী রাজনৈতিক দল, আমাদের বিরোধী রাজনৈতিক বন্ধু যারা আছেন, তারাও ঠিক এই ট্রাম্প কার্ডকে একাধারে ব্যবহারই করে আসছেন। 70-এর ইলেকশন বলেন, এর পরবর্তী যত নির্বাচন হয়েছে, রুমিন ফারহানা সেখানে যদি বিরোধী অবস্থানে যারা আছে তারা যদি গণতান্ত্রিক অনুশীলনের পরিপন্থী কোনো কিছু দেখে, নিশ্চয়ই তারা তো সেটি বলবে। না, আমি বলছি যে গণতান্ত্রিক অনুশীলনের বিষয় না, নির্বাচনকে এই ট্রাম্প কার্ড, নির্বাচনের ভেতরে এই কার্ডটাকে ব্যবহার করা। আওয়ামী লীগ ক্ষমতায় আসলে মসজিদে মসজিদে উলুধ্বনি হবে ভারতের সাথে সখ্যতার কারণে। এই ধরনের মিথ্যা প্রোপাগান্ডা বাংলাদেশের রাজনীতিতে ওনারা প্রচারণা দীর্ঘদিন ধরেই করে আসছেন। করে আসার ফলে হয়েছে কি, বাংলাদেশের মানুষের ভিতরে এক ধরনের মাইন্ডসেট তৈরি করার জন্য তারা সচেষ্ট হয়েছেন এবং কিছুটা যে করতে না পেরেছেন, তারা কিছুটা করতেও পেরেছেন। এইখান থেকে তাদের রাজনৈতিক সুবিধা নেওয়ার জন্য একদম চিরকাল ঠিক এই একই ধরনের প্রোপাগান্ডা করে আসছেন, যার জন্য আজকে বলা হচ্ছে যে বিজেপি ক্ষমতায় আসছে, বাংলাদেশের অভ্যন্তরে এর কোনো প্রভাব পড়বে কি পড়বে না। এখন আমাদের কথা অত্যন্ত পরিষ্কারভাবেই আমরা বলে আসছি, বাংলাদেশ আওয়ামী লীগ তাদের আমাদের যে ডিপ্লোম্যাটিক পলিসি আছে, সবার সাথে বন্ধুত্ব, কারোর সাথে বৈরিতা নয়। ঠিক ওই একই পলিসিতে ভারতের সাথে আমরা যেরকম আমাদের ডিপ্লোম্যাটিক রিলেশনসগুলো আমরা দেখি, পার্শ্ববর্তী অন্যান্য যত রাষ্ট্র আছে সবার সাথেই দেখি। হ্যাঁ, সেই ক্ষেত্রে ভারতের সাথে একটু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। সেই ক্ষেত্রে ভারত যেহেতু আমাদের একটা স্ট্রং নেইবারিং কান্ট্রি, তাদের একটা প্রভাব প্রচ্ছন্নভাবে আমাদের এই অঞ্চলের সমস্ত দেশের উপরেই কম বেশি কাজ করে। সেইটাকে আমরা কতটা নেগোসিয়েশনের মধ্য দিয়ে, কতটা ম্যানেজেবল করে এই দেশটাকে, আমাদের যে কূটনৈতিক ভারসাম্য, সেই ভারসাম্যটা কিভাবে আমরা এগিয়ে নিয়ে যেতে পারি, সেটাই হচ্ছে মূল বিবেচ্য বিষয়। বিভিন্নভাবে অনেকেই বলেন যে ভারতের সাথে সম্পর্ক এখন চীনের সাথে সম্পর্ক খারাপ হবে, আমেরিকার সাথে সম্পর্ক খারাপ হচ্ছে, চীনের সাথে সম্পর্ক খারাপ হবে, বাংলাদেশের অর্থনীতি দুরবস্থার ভিতরে পড়বে। দেখেন, আমরা কিন্তু এই যে কার সাথে কার সম্পর্ক ভালো হলে কি হবে না হবে, এইগুলো সমস্ত বিবেচনায় নিয়েই একটা ব্যালেন্স ডিপ্লোম্যাটিক ওয়েতে আমরা এগিয়ে চলেছি এবং এখন পর্যন্ত আমরা সেই দিকে এগিয়ে যাচ্ছি। এই এগিয়ে যাওয়ার ক্ষেত্রে আমাদের অভ্যন্তরীণ যে স্বার্থ, সেইটা রক্ষার মধ্য দিয়ে আমাদের পারস্পরিক সম্পর্ক কিভাবে বৃদ্ধি করা যায়,
এবং এর মধ্য দিয়ে দেশকে কিভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায় আমরা সেই দিকেই ফোকাস সেই রাখছি। দিকেই সচেষ্ট সরকার। একদম সেই দিকেই জি। প্রথম থেকে এখন পর্যন্ত ফোকাস, সেইটাকেই বিভিন্নভাবে ব্যাখ্যা অপব্যাখ্যা নানানভাবে দেয়া হচ্ছে দেশের ভেতরে। তবে এটা দেওয়ার ক্ষেত্রে মানুষ কতটা উদ্বুদ্ধ হতে পেরেছে এই লাস্ট 14-15 বছরে, সেটাও মনে হয় অনুধাবন করার সময় এসেছে। সেটি অনুধাবন করার বিষয় বেশটা সেলিম আলতাফ জর্জ, অসংখ্য ধন্যবাদ। জোনায়েসাকে আসতে চাই যে কি প্রভাব পড়তে পারে, নানা ধরনের প্রভাবের কথা তো আমরা শুনছি, যদি একেবারে নির্দিষ্ট করে শুনতে চাই আপনার কাছ থেকে কি প্রভাব পড়তে পারে বাংলাদেশের রাজনীতিতে। ধন্যবাদ আপনাকে। আমি আমার সহালোচক সহ যারা দেখছেন সবাইকে সালাম এবং শুভেচ্ছা জানাচ্ছি। বাংলাদেশের রাজনীতিতে কি প্রভাব আছে সেটা যদি আমরা বলি, তাহলে এটার সম্পর্কে সবচেয়ে প্রণিধানযোগ্য বক্তব্য দিয়েছেন সরকারি দলের প্রধানমন্ত্রীর পরে যিনি প্রধান মুখপাত্র, সাধারণ সম্পাদক এবং সরকারের একজন মন্ত্রী জনাব ওবায়দুল কাদের। তিনি বলেছেন যে আমেরিকার সাথে তলে তলে আপোষ হয়ে গেছে এবং আপোষটা ভারত মেডিয়েট করেছে। এটা অনুল্লেখিত ছিল, কিন্তু এই কথাটা পরের বাক্য দ্বারা প্রমাণিত হয় যে আমেরিকারও দিল্লিকে দরকার, দিল্লিরও আমেরিকাকে দরকার, দিল্লি আছে আমরা আছি, এই কথা তিনি স্পষ্ট করে বলেছেন এবং বহুল আলোচিত হয়েছে। এটা বাংলাদেশের নির্বাচনের তারিখ ঘোষণা ইত্যাদির আগেই তিনি বলেছেন। এবং এরপরে নির্বাচনের পরে অন্যান্য বক্তব্যকে যদি আমি একটু স্কিপ করে নির্বাচন 7ই জানুয়ারির পরের ঘটনাগুলো বলি, তিনি অন্তত কয়েক দফা আমাদের স্মরণ করিয়ে দিয়েছেন যে ভারত পাশে ছিল বলেই অন্য কেউ নির্বাচনে প্রভাব বিস্তার করতে পারে। তো নির্বাচনে প্রভাব বিস্তার করার কি আছে? কিন্তু আওয়ামী লীগই দাঁড়িয়েছে, আর তো কেউ দাঁড়ায়নি। আওয়ামী লীগের নিজের লোকদেরকে ডামি করা হয়েছে। তো এখন এই নিজেরা আমি আর ডামির নির্বাচন, সেখানে তো প্রভাব বিস্তারের কিন্তু আওয়ামী লীগ তো বলছে নির্বাচনটি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হয়েছে। আওয়ামী লীগের ভাষ্য আমি আপনার কাছে তুলে ধরলাম। সেই ভাষ্য তো আছে। এখন ধরেন কেউ চোর যদি নিজেকে বলে যে আমি চোর নই, তাহলে তো এটা তো বলতেই পারে, সে তার দ্বারা তো চোর নয় সেটা প্রমাণিত হয় না। তো ভোট চুরি বাংলাদেশে প্রমাণিত হয়ে গেছে। এখন তারা যতই বলুক যে আমরা ভোট চুরি করিনি, সেটা তো তাদের দিক থেকে তাদের দাবি হতে পারে, কিন্তু জনগণের দিক থেকে তো যদি ভোট চুরি না হওয়ার ব্যাপারে আশ্বস্ত হতো, তাহলে ভোট কেন্দ্রে আমরা লাইন দেখতাম, আমরা বিরান ভূমি দেখতাম না। কিন্তু প্রশ্নটা হচ্ছে একটা নিজেদের মধ্যকার নির্বাচনকে প্রভাবিত করার কোনো প্রসঙ্গ নাই। প্রসঙ্গটা হচ্ছে তার মধ্যে এই যে একতরফা নির্বাচনটা করেছেন, এইটাকে ভারত সমর্থন করে তাদেরকে পার করিয়ে দিয়েছে বলেই তিনি আসলে প্রকৃত অর্থে মেসেজটা দিতে চেয়েছেন। ফলে বাংলাদেশে ভারতের প্রভাবটা কি রাজনৈতিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক, অন্যান্য প্রসঙ্গ আমি আপাতত রাখছি, এটা আমরা সবাই কম বেশি জানি কিংবা প্রসঙ্গ আসলে আলোচনার বিষয় হলো রাজনীতিতে এই প্রভাবটা ভারতের দিক থেকে বাংলাদেশের সরকার পরিষ্কার করেছে। আজকে তারা বলছেন যে সাবেক পুলিশ প্রধান বেনজির সাহেব তাদের কেউ নন, সাবেক সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ তাদের কেউ নন, কিন্তু আসলে তারা কাদের? এই প্রশ্নটা যদি আমরা তুলি, তাহলে আমরা দেখছি যে তিনি স্পষ্ট করছেন তারা বাংলাদেশে বসে তাদের স্বার্থ রক্ষা করছেন। কিন্তু প্রশ্নটা হচ্ছে ভারত নিজেও কিন্তু স্পষ্ট করেছে, তাদের পররাষ্ট্র বিভাগ থেকে আমরা এই বক্তব্য শেষের দিকে শুনেছি যে বাংলাদেশে স্থিতিশীলতার স্বার্থে তারা আওয়ামী লীগ সরকারকেই তাদের মানে তারা বেছে নিচ্ছে। এবার আসি ভারতের নির্বাচন নিয়ে। ভারতে আপনি কিছুদিন আগে শুনবেন দিল্লির যিনি মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল, তিনি কয়েকটি বক্তৃতায় পরপর পরিষ্কার করে বলেছেন যে রাশিয়াতে মানে ভ্লাদিমির পুতিন যেভাবে বিরোধী দলকে হয় জেলে ঢুকিয়ে না হয় হত্যা করে 87% ভোট নিয়ে জয়ী হচ্ছেন, বাংলাদেশে শেখ হাসিনা যেভাবে বিরোধী দলকে জেলে ঢুকিয়ে নির্বাচন পার করে নিচ্ছেন, পাকিস্তানে ইমরান খানকে জেলে ঢুকিয়ে তাদের কেড়ে নিয়ে প্রতীক এবং দল কেড়ে নিয়ে যেভাবে একটা কর্তৃত্ববাদী নির্বাচন ব্যবস্থা কায়েম করা হয়েছে, ভারতও সেই দিকে যাচ্ছে। মূলত ভারতের এইবারের নির্বাচনটা ছিল একটা ওই রকম কর্তৃত্ববাদী শাসনের দিকে যাবে 400 পার করে, নাকি আসলে একটা ব্যালেন্স থাকবে। জনগণ কিন্তু ব্যালেন্সের দিকেই ভোট দিয়েছেন। তবে যেহেতু ভারত একটা বিকেন্দ্রীকৃত শাসন ব্যবস্থা, ফলে ওখানকার স্থানীয় বিভিন্ন রাজ্যের ইকুয়েশন আছে, সেইখানে ধরুন বিরোধী দল তাদের নিজেদের সাবেক মিত্র নীতিশ কুমার কিংবা চন্দ্রবাবু নাইডু তাদেরকে তারা রক্ষা করতে পারেনি, ফলাফলটা ভিন্নভাবে। আমার বক্তব্য হচ্ছে ভারতের জনগণের এই যে কর্তৃত্ববাদ বিরোধী একটা রায়, সেটা যেমন ভারতের মধ্যে একটা জাগরণ তৈরি করেছে, বাংলাদেশের ক্ষেত্রেও কংগ্রেস সরকারের এই উপলব্ধি হওয়া দরকার যে তারা 14 সালে বাংলাদেশে যেভাবে এইখানে একটি একতরফা নির্বাচনের পক্ষে অবস্থান নিয়েছে, সেটা যে গণতন্ত্রের বিরুদ্ধে অবস্থান ছিল, নিজের দেশেও তাদেরকে ক্ষতিগ্রস্ত করেছে, এই উপলব্ধি তাদের। আমি শেষ বাক্য বলি,
পুরো দক্ষিণ এশিয়ার জনগণের নতুন করে সামনে এসেছে ভারতের নির্বাচনের জনগণের রায়। ডক্টর মহিদুজ্জামান স্যার আপনার কাছে আসতে চাই যে আসলে ভারতের সাথে নির্বাচন বা কিংবা আমাদের অর্থনীতি, সামাজিক প্রেক্ষাপট অনেক ধরনের সম্পর্ক রয়েছে, কিন্তু জুনায়েদ সাকিব ভাই যেটি বললেন মূলত বা এটাই হচ্ছে যে রাজনীতির বিষয়টি নিয়ে বেশি আলোচনা হচ্ছে। সেখানকার ভোটাররা রাজনীতির ক্ষেত্রে যে ভারসাম্য আনয়নের জন্য তাদের যে ভোটাধিকার প্রয়োগ করেছে, সেই ভারসাম্যের ছোঁয়া বা সহনশীলতার প্রেক্ষাপট এখানে কতটুকু পড়বে? ধন্যবাদ আপনাকে এবং যারা আমার সহচালক আছে সবাইকে আমি শুভেচ্ছা জানাই, দর্শক শ্রোতা যারা আমি শুভেচ্ছা জানাই। আসলে জুনায়েদ সাকিব যেভাবে বক্তব্য রাখছে তাতে মনে হচ্ছিল যে এটা কোনো বিতর্ক অনুষ্ঠান হচ্ছে। সাধারণত সাম্প্রতিককালে বিগত এই 2 দশক যাবৎ বিতর্ক অনুষ্ঠানে আমি হই সভাপতি, এই জন্য আমার বক্তৃতা দেওয়া দরকার এখন সভাপতির বক্তব্য। জি, আন্ডারস্ট্যান্ড? এটা কোনো টক শোর আলোচনা হয় নাই না, তিনি তার কথা বলেছেন। আমি বললাম যে ডিবেট করলে যেমন আছে না যে আমরা যে কোনো পক্ষে বলতে পারি, ডিবেটে তো উভয় পক্ষেই প্রস্তুতি থাকে। জুনায়েদ সাকিব সেইভাবেই প্রস্তুত এবং এক পক্ষে বলছে। এখন যদি জুনায়েদ সাকিবের উল্টোটা বলতে বলেন তাও বলতে পারবো। সুতরাং জি, প্রফেসর সেই জন্যই বললাম যে দেখেন বিষয়টা হলো ভারতের রাজনীতি। এখন বলতেছে যে কি একটা প্রবাদ আছে বাংলাদেশের, সেরকম যে কোথায় ভারতের রাজনীতি নির্বাচন উত্তর কি তার প্রভাব হবে এখানে, এ নিয়ে কথা, আমরা চলে গেছি কোথায়। বিষয়টা হলো যে ভারতের রাজনীতি আর আমাদের দেশের রাজনীতি যদি তুলনা করি, আমি লাস্টের কথাটা যে কেজরিওয়াল যে কথাটা বলছে এটি দিয়ে ভারতের জনগণ গ্রহণ করে নাই, সেটির প্রমাণ হয়েছে দিল্লিতে। দিল্লিতে কংগ্রেস কেজরিওয়ালের জোট এই 7টা আসনের 5টা পাওয়ার কথা ছিল, হয়তো কেজরিওয়াল এই ভাষণের কারণেই একটাও পায় নাই। কেজরিওয়াল এই ভাষণ না দিলে হয়তো বিজেপি সরকারই গঠন করতে পারত না আমার মনে হচ্ছে। কারণ এই যে এই দিল্লি 7টা আসনই বিজেপি, এটা একেবারে হওয়ার কথা। সুতরাং বোঝাই যায় যে জনগণ, ভারতের জনগণ তো আমাদের চেয়ে সচেতন বেশি। ভারতের সাথে বাংলাদেশের যে সম্পর্ক সেটি রাজনৈতিক, ভৌগোলিক, জনগণের সচেতনতার পাশাপাশি মহিদুজ্জামান স্যার সেখানে নির্বাচন কমিশনের একটি ভূমিকা আছে তো, আত্মিক সম্পর্ক। ভারত বাংলাদেশের সম্পর্ক চিরস্থায়ী সম্পর্ক, বন্ধুত্বের সম্পর্ক, এটি অন্য কোনো দেশ না। সেই চিরস্থায়ী বন্ধুত্ব সেটি থাকুক, কিন্তু যখন সেখানে স্বামী স্ত্রীর প্রসঙ্গ আবার চলে আসে কেউ কেউ বলে থাকেন, তখন আমরা কি বলেন? এবং আমরা যদি ডিপ্লোমেসি বলি, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে ডিপ্লোমেসি, জি, সেটা হলো তাকে বলা যায় চ্যাম্পিয়ন অফ দি ডিপ্লোমেসি। বর্তমান বিশ্বে যত নেতা আছে, যত দেশ আছে, ডিপ্লোমেসিতে বাংলাদেশের মতো সফল অবস্থানে, সেন্সিটিভ অবস্থানে একটি দেশ আর নাই। আপনি একটি দেশের নাম বলেন যে সফলভাবে এইভাবে একটা সেন্সিটিভ জায়গায় দাঁড়িয়েও সকল পক্ষের সাথে সম্পর্ক রেখে দেশের স্বার্থ রক্ষা করতে পেরেছে। একটি দেশের নাম বলতে পারবেন না। বাংলাদেশ ভারতের সাথে সম্পর্ক আছে, অত্যন্ত গুরুত্বপূর্ণ সম্পর্ক। ভারতের সবচেয়ে মুখোমুখি রাষ্ট্র হলো চীন। এবং যদি রাজনৈতিকভাবে আওয়ামী লীগ বলেন তাহলে আওয়ামী লীগ চীনের একটি প্রতিপক্ষ রাষ্ট্র। চীন বাংলাদেশের স্বীকৃতি দিয়েছে 75 সালের 15 আগস্টের পরে। সেই চীনের সাথেও বাংলাদেশের এই সরকারের সম্পর্ক অত্যন্ত মধুর সম্পর্ক। একদিকে রাশিয়া, সমন্বয় করতে পারাটাই কি সরকারের বড় সফলতা? এটা তো অবশ্যই, এবং নিজেদের আত্মমর্যাদা রেখে বাংলাদেশের স্বার্থকে রক্ষা করে এবং বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্বর অবস্থানকে রক্ষা করে এই সম্পর্ক রাখা, এটি খুব ছোট ব্যাপার না। এখন আসেন, আপনি রাজনীতির স্বার্থে দেশের স্বার্থকে জনাঞ্জলি দিয়ে আপনার ক্ষুদ্র ক্ষমতার স্বার্থে যদি আপনি কোনো দেশের বিরোধিতা করেন, আওয়ামী লীগের সাথে ভারতের সম্পর্ক এই সরকারের বন্ধুত্বের, শত্রুত্বেরও না আর গোলামিরও না। কিন্তু আজকে বিএনপির সম্পর্ক শত্রুত্বের এবং গোলামির অনেক পিছনে যেতে চাই না। আমরা জানি যে ভারতের সেই আমাদের মহান বন্ধু, আমি বলতেই হবে মুক্তিযুদ্ধের ব্যক্তি হিসেবেও শ্রীমতী গান্ধী, মিস ইন্দিরা গান্ধী, তিনি ইলেকশন করে নির্বাচন ঘোষণার আগেই মরহুম জিয়াউর রহমান দিল্লিতে গিয়ে তাকে অভিনন্দন জানিয়েছিল। সুতরাং সব আমরা জানি, সে আলোচনায় যাব না। আমি একটা কম্পেয়ার করি, ভারতের যে এবার নির্বাচন হয়েছে
রুমিন ফারহান বলছে যে অনেক দিন বিজেপি আছে, বিজেপিও বিএনপির মতোই একটা অ্যাগ্রেসিভ রাজনৈতিক দল। জি, এটি হলো মূল কথা। বা যেমন এই বিএনপি আছে ব্রিটেনে, মানে অ্যাগ্রেসিভ রাজনৈতিক দল। রুমিন ফারহান ইয়া করে, ব্রিটেনে পড়াশোনা করে আসছে। জি। ব্রিটেনেও বিএনপি আছে, ব্রিটিশ ন্যাশনালিস্ট পার্টি, এবং খুবই রাইটিস্ট পার্টি, ব্যান্ডও ছিল এক সময়। প্রফেসর ওয়াহিদুজ্জামান স্যার আরো আলোচনা, না এই আলোচনা আসি, শেষ করুন, আলোচনা শেষ হলো না। করুন প্লিজ। তো সেখানে তারাও কিন্তু ইভিএম মেশিনের বিপক্ষে ছিল সব বিরোধী দল। ইডি, সিবিআই, অন্যান্য এজেন্সি ব্যবহারের অভিযোগ আছে। নির্বাচন কমিশনের বিরুদ্ধে বিরোধী দল অভিযোগ করেছে, তা সত্ত্বেও ভারতের কেউ নির্বাচন বর্জন করে না। অসংখ্য ধন্যবাদ। এবং ওয়াহিদুজ্জামান স্যার অসংখ্য ধন্যবাদ। থেকে এবং আজিজ ভাই আসতে চাই, নির্বাচন কমিশন কমিশনের আলোচনা বারবার মানে ঘুরে ফিরে সেই আলোচনাটি আসছে যে বাংলাদেশের নির্বাচন কমিশন, সেটা আমি তুলনা করতে চাই না। এবং ভারতের যে ভোটাধিকারের প্রশ্ন, জনগণের যে ভোট দেওয়ার ক্ষেত্রে এবং নির্বাচন সুষ্ঠু হওয়ার ক্ষেত্রে নির্বাচন কমিশনের ভূমিকাটা সে দেশের জনগণ খুব বড় করে দেখছে, গণমাধ্যমরা এই বিষয়টি কিন্তু দেখতে পাচ্ছি। শুনতে চাই। ধন্যবাদ আপনাকে। দেখেন, আমরা আগে বলতাম যে বৃহৎ গণতন্ত্রের দেশ ভারত, কিন্তু মোদি ওই দিল্লির মুখ্যমন্ত্রীর বক্তৃতার পরেও সেটা কিন্তু ঘটেনি। কারণ হচ্ছে যে ওই দেশে সচেতন একটা ক্লাস আছে এখনো। কারণ মোদি প্রথমেই এসে ইলেকশন কমিশনটাকে কিন্তু হাত দিয়েছে। সে আগে প্রেসিডেন্ট এবং সরকারি দলের প্রধানমন্ত্রী বলে দুজন মিলে নির্বাচন কমিশন করত। কোর্ট বলল যে আর একটা বিরোধী দলের রাখতে হবে, সেখানে তিনি 2 জন রাখছে, কিন্তু তার অনুগত ইলেকশন কমিশনও কিন্তু তার কথা পুরোপুরি শোনে নাই। অর্থাৎ দেশের একটা সচেতন জনগোষ্ঠী দীর্ঘদিন ধরে তৈরি। আবার দেখেন যে মোদি মূলত হিন্দুত্ববাদী কার্ড ব্যবহার করেছে ইলেকশনে, অথচ অযোধ্যায় বাবরি মসজিদ ভেঙে রাম মসজিদ তৈরি করে দেওয়ার ফলেও সেই অযোধ্যাতে মোদি ফেল করেছে। অর্থাৎ ওই দেশে, কারণ মোদি ওখানে মুসলমান এবং দলিতদেরকে এক শ্রেণীতে ফেলেছে। হ্যাঁ, সুতরাং ওখানেও কিন্তু হিন্দুত্ববাদী যে পলিটিক্স করেছে সেটা কিন্তু কাজ করে নাই। তবে আমরা শঙ্কিত ছিলাম। আমি এই রেজাল্টে আমি খুবই শঙ্কিত। গণতান্ত্রিক আমি মানুষ হিসাবে আমি খুবই শঙ্কিত। ভারতের রাজনীতি নিয়ে নাকি বাংলাদেশের রাজনীতিতে কি ভারত, আমি বলছি ওইটাই বলছি যে ভারতে মোদি বরাবরই বলছে যে 400 সিট সে পাবে। 400 সিট পাইলে সে নাগরিক আইন থেকে অনেকগুলো আইন করে ফেলতো সে। এখন টপ বিরোধী দল হলো, একদম নেক টু নেক, কোনো আইন সে অবৈধ কাজ করতে পারবে না। সুতরাং ওই দেশে একটা গণতান্ত্রিক চর্চা তৈরি হতে পারে, হলে সেটা যেহেতু প্রতিবেশী দেশ, বড় দেশ, আমাদের দেশেও যে গণতন্ত্র নিয়ে প্রশ্ন আছে, সেখানে আমি মনে করি যে সেই ক্ষেত্রে একটা সহায়ক পরিস্থিতি তৈরি হতে পারে। যেমন ধরেন, আমি এই 16 বছর আগে আগরতলা গেছি, তখন মানিক সরকার ছিল চিফ মিনিস্টার। তার 6টা ইন্টারভিউ আমি ছাপছি, সব পত্রিকায় ছাপা হয়েছে। সেখানে মানিক সরকার যা যা বলেছে, মোদি প্রথম এসে 22টা চুক্তি এবং সমঝোতা স্বাক্ষর করিয়েছে, সবগুলো মানিক সরকার যা বলেছে ছাপা আছে সবগুলো পত্রিকায়, ঠিক ওইগুলো করেছে। এবং সবগুলি যেটা বললো গোলামি না, এই সাবকন্টিনেন্টে ভারতে যতগুলো দেশ আছে একমাত্র বাংলাদেশের সরকার ছাড়া আর কারোর সাথে ভারতের সম্পর্ক ভালো নাই। অর্থাৎ আমাদের সরকার ভারতের এখন গোলাম, মানে কি তস্য গোলাম, আমাদের গ্রাম দেশে বলে তস্য গোলাম, যা বলে তাই শোনে। বিজেপি মেরে ফেলে বর্ডারে, উত্তর প্রতিবাদটা পর্যন্ত। সরকার তো বলছে যথাযথ জবাব দিচ্ছে। কোনো জবাব আপনি শুনছেন? যে বিজেপির সদস্য গুলি করে মেরে ফেললো, আপনি প্রতিবাদ করছেন, সরকার থেকে শুনছেন? শোনেন নাই। জি, এবং আজিজ ভাই আরো আলোচনা শুনবে। আর একটা কথা, চীনের সাথে বর্ডারে চীনের সাথে এগ্রিমেন্ট ঠিকই ভারত। আজিজ ভাই, পরবর্তী পর্যায়ে আপনাকে সময়টা বাড়িয়ে দেবো। অসংখ্য ধন্যবাদ। আজম খান, আজম ভাই আসতে চাই, এই যখন আলোচনা কিংবা প্রভাবের জায়গাটি যখন এমন, তখন আসলে ভয়ের জায়গাটি কেমন হতে পারে সরকারের ক্ষেত্রে? ধন্যবাদ আপনাকে, রাজনীতির ক্ষেত্রে ধন্যবাদ। আমার সঙ্গে বিজ্ঞ আলোচকরা যারা আছেন তাদের সকলকে ধন্যবাদ জানিয়ে, আসলে আমরা তো আসলে ইন্ডিয়ার নির্বাচনটা নিয়ে আজকে মূল আলোচনা করতেছি। আমি ধন্যবাদ জানাচ্ছি ইন্ডিয়ার জনগণকে, যারা এই প্রচণ্ড গরমের ভিতরে সারাদিন অপেক্ষা করে তারা প্রতিটা তাদের পছন্দের দলদেরকে ভোট দিয়েছে, তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। আর যারা দীর্ঘদিন অপেক্ষা করে বিএনপির মতো গো ধরে বসে থাকে নাই, পিছন থেকে ব্যাক ডোরে কেউ ক্ষমতায় বসিয়ে দিবে এমনটাও তারা প্রত্যাশা করে নাই। জনগণের উপর ভোট প্রত্যাশা করে, জনগণের উপর আস্থা রেখে তারা নির্বাচন করছে। রাহুলের নেতৃত্বে একটি জোট হয়েছে,
সেই জোট আজকে একটি শক্তিশালী বিরোধী দল হয়েছে, যেটা আমাদের দেশে ব্যর্থ হয়েছে। ওখানকার ভারতের নির্বাচন কমিশন বাংলাদেশের আজকে আমাদের দেশে বাংলাদেশের বিরোধী দল বিএনপি সহ যারা আছে তাদের এই নির্বাচনে, ইন্ডিয়ার নির্বাচন থেকে শিক্ষণীয় বিষয়। কারণ নির্বাচনে মানুষের কাছে যেতে হবে, মানুষের উপর আস্থা রাখতে হবে, তাহলেই একটা কাঙ্ক্ষিত ফলে বুঝতে পারবে। দেখেন, আপনি যদি বিএনপি যদি গত নির্বাচনে আসতো, বা 14 সালের কথা আমার বোন রুবিনা ফারানা বলছেন, তারা যদি 14 সালে ঠিকমতো নির্বাচনটা করতো, যদি অধিক মানুষ ভোট দিত, তারা সরকার গঠন করতো, না হলে তারা একটা শক্তিশালী। বিএনপি বলছে নির্বাচনটা করবে কি আওয়ামী লীগের অধীনে? কেন নির্বাচনটা আওয়ামী লীগের আন্ডারে করবে? নির্বাচন করবে বিএনপি বলছে নির্বাচনটি কার অধীনে? আসলে বিএনপি নির্বাচনের পরিবেশটা বিএনপি নষ্ট করে ফেলেছে বিধায় তারা কারো উপর আস্থা রাখতে পারে না। দেখেন, আপনার মনে আছে 90-এর আগে আন্দোলনে আমরা সকলে মিলে 3 দলের রূপরেখার মধ্য দিয়ে একটি নির্বাচনী ব্যবস্থা তৈরি করেছিলাম। সেই নির্বাচনে ভঙ্গ করলো কে? বিএনপি এটা করেছিল। 96 সালে নির্বাচনটা করার মধ্যে ক্ষমতায় এসে 91 সালে ক্ষমতায় এসে 96 সালে তারা নির্বাচনটা নষ্ট করে ফেললো, নির্বাচনের পরিবেশটাকে ধ্বংস করে দিল। সেদিন যদি বিএনপি এই কাজটি না করে গণতন্ত্রের উপর আস্থা রাখতো, মানুষের উপর আস্থা রাখতো, আজকে বাংলাদেশের ইতিহাস ইন্ডিয়ার চেয়ে নিঃসন্দেহে আরো ভালো হতো। ইন্ডিয়ার মানুষ বাংলাদেশের নির্বাচনকে নিয়ে তারা বলতে পারতো বাংলাদেশের মতো একটা নির্বাচন চাই। এই পরিবেশটি বিএনপি নষ্ট করছে। এখানে আজও আমি অনুরোধ করে বলতে চাই, আজম ভাই, বাংলাদেশের রাজনীতিতে যে বাস্তবতা বিরাজ করছে সেক্ষেত্রে সব দায় বিএনপির? না, এটা না। বিএনপির সঙ্গে কিছু এই প্রশ্নটি আজম ভাই, এই প্রশ্নটির উত্তর বিরতি থেকে ফিরে এসে শুনবো। আজম ভাই, যে আসলে বাংলাদেশে যে রাজনীতি বিরাজ করছে সেই সকল দায় বিএনপির কিনা, এই প্রশ্নটি আপনার কাছে রেখে গেলাম। প্রিয় দর্শক, আপনারা দেখছেন বিশেষ আলোচনা অনুষ্ঠান গোলটেবিল। নিচ্ছি ছোট্ট বিরতি, সঙ্গেই থাকুন। প্রিয় দর্শক, বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি গোলটেবিলের। সঙ্গে আছি ডক্টর তৌহিদুল হক। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা, দেশের রাজনীতিতে ভারতের নির্বাচন। আজম খান, যে আলোচনাটি আপনি করছিলেন তার প্রেক্ষাপটে প্রশ্নটি ছিল যে বাংলাদেশে এখন যে রাজনৈতিক বাস্তবতা বিরাজ করছে সেক্ষেত্রে সকল ক্ষেত্রে কি বিএনপি দায়ী? আপনি তো সব ক্ষেত্রে বিএনপিকে দায়ী করছেন। বিএনপি একটি শক্তিশালী বিরোধী দল হওয়া দরকার আমাদের দেশের রাজনীতিতে। দেখেন, আজকে বিজেপির সঙ্গে কংগ্রেস একটি শক্তিশালী বিরোধী দল। কংগ্রেসের কারণে, শক্তিশালী বিরোধী দল হওয়ার কারণে, কংগ্রেস মানুষের উপর আস্থা রাখার কারণে আজকে বিজেপি কিন্তু তাদেরকে নিয়ে ভয়ের ভিতরে ঢুকে গেছে। যে কোনো সময় যে কোনো বিপর্যয় হতে পারে, ইচ্ছা করলেই একটা তারা তাদের মতো করে কোনো কিছু এখন আর পাশ করতে পারবে না। সেক্ষেত্রে আমরা বিএনপি একটি বড় রাজনৈতিক দল, তারা দীর্ঘদিন ক্ষমতায়ও ছিল। আমরা চাচ্ছিলাম যে আমাদের সঙ্গে সমান তালে রাজনৈতিক মাঠে বিএনপিটা আসুক, কিন্তু মূল সমস্যাটা সমান তালে কি আওয়ামী লীগের পরামর্শ বা প্রেসক্রিপশন? মানে আওয়ামী লীগের পরামর্শ কারণ মানুষের কাছাকাছি থাকবে, মানুষ তাদেরকে ভোট দেবে, ভোটের অংশগ্রহণ করবে। কিন্তু বিএনপির ওই যে শুরুটা যেভাবে হয়েছিল, যে পিছন থেকে আসতে হবে, ব্যাকডোর থেকে না আসা পর্যন্ত মানুষের উপর অতীতে তারা যে এখন বিএনপির কাছে আমাদের পরামর্শ বা অনুরোধ যেটা বলেন সেটা হলো যে আমাদের সাবেক সংসদ রুবিন ফারানা আছে, বিএনপির অত্যন্ত কাছের বন্ধু জোনায়েদ সাকিব ভাই আছে, যারা একেবারে জীবনটা উৎসর্গ করতেছে আপনার বিএনপির জন্য। তারা ইন্ডিয়াকে ফলো করা উচিত। এখন ইন্ডিয়াকে ফলো করে যে বিরোধী দলটা কিভাবে শক্তিশালী হয়, কিভাবে তারা সরকার আসতে পারে, এদিকে গোদরে বসে না থেকে এই যে নির্বাচনগুলো হচ্ছে দেখেন তারা। আজম ভাই, এখানে একটা ছোট্ট প্রশ্ন, যদি আপনার কথা মেনে নিয়ে যদি বলি যে ইন্ডিয়াকে বিএনপির ফলো করা উচিত, ধরুন ফলো করে প্রথমেই বললো নির্বাচন কমিশন চেঞ্জ করতে হবে। নির্বাচন কমিশন কখনো তো আমাদের পক্ষ থেকে বলেই নাই যে নির্বাচন কমিশন চেঞ্জ করা যাবে না বা নির্বাচনী ব্যবস্থা চেঞ্জ করা যাবে না, কোনোটাই না। বিএনপিকে সরকারের পক্ষ থেকে বলা হয়েছিল যে আসেন একটা সুন্দর নির্বাচন করি, যে নির্বাচনটিতে মানুষ তাদের ভোট দেয়, তাদের ইচ্ছার প্রতিফলন করুক। বিএনপি তো নির্বাচনী কোনো আলোচনায় আসতো না, তারা পালিয়ে। আজম ভাই, আপনি কি এটা বলতে চাচ্ছেন যে নির্বাচন করার জন্য যে একটি রাজনৈতিক দলের শক্তি থাকা দরকার বা সমর্থন থাকা দরকার, সেই জায়গায় বিএনপি নেই, এটি কি বলতে চাচ্ছেন? বিএনপি আসলে জনগণকে ভয় পায়। বিএনপি কখনোই ভোটে বিশ্বাসী একটি রাজনৈতিক দল না। বিএনপির আস্থাটাই হলো যে যেনতনভাবে একটি ক্ষমতা আসা যায় কিনা, বা অন্য কোনো শক্তি তাদেরকে, কোনো কালো শক্তি তাদেরকে। বাংলাদেশটায় 30 লক্ষ লোকের রক্তের বিনিময়ে যে দেশটা স্বাধীন হয়েছে, আমরা সেই দেশে কালো অধ্যায় আর বাংলাদেশে। আজম খান, অসংখ্য ধন্যবাদ। আসতে চাই, যেনতেনভাবে ক্ষমতা আসার অভিযোগ করছে আওয়ামী লীগ, করছে বিএনপির বিরুদ্ধে, যে বিএনপি যেনতেনভাবে ক্ষমতা আসতে চায়। আমরা তো ভারতের নির্বাচন নিয়ে এবং সেই নির্বাচনে বাংলাদেশের কি ছাপ পড়তে পারে সেটা নিয়ে আলোচনা করছি। আচ্ছা, ভারতের সাথে বাংলাদেশে বর্তমানে যে সরকারটি আছে তার সম্পর্কটা বিশ্লেষণ করবার জন্য আমাদের ঠিক খুব পিছনে গিয়ে গঙ্গা চুক্তি, তিস্তা চুক্তি কিংবা বর্ডার কিলিং এই আলোচনাগুলোতে না গিয়েও কিন্তু আমরা
সরকারি দলে যারা বড় বড় কর্তা ব্যক্তি আছেন তাদের যদি রিসেন্ট কিছু মন্তব্যের দিকে তাকাই খুব স্পষ্ট হয়ে যায়। চান ভাই বলছিলেন যে এই সরকারটি নাকি সমমর্যাদার ভিত্তিতে বন্ধুত্বে বিশ্বাস করে। আমি এই সরকারের একেবারে সেকেন্ড ম্যান, আমাদের সড়ক ও যোগাযোগ মন্ত্রী যিনি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং যিনি বর্তমানে পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালন করছেন সেই হাসান মাহমুদের কিছু উক্তি আপনাকে বলি। বলা হচ্ছে নির্বাচনের ঠিক আগে আগে দিল্লি আছে, আমরা আছি, দিল্লি আছে, এটা তো আপনারা সকলেই শুনেছেন। আমেরিকার ভারতকে দরকার, ভারতের আমেরিকাকে দরকার। ঠিক এই উক্তিটি করেছিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। তার সঙ্গে সুর মিলিয়ে পিনাক রঞ্জন চক্রবর্তী, যিনি বাংলাদেশে ভারতের হাই কমিশনার ছিলেন এক সময়, তিনি একটি বড় বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে গিয়ে বলেছেন যে তিনি নিশ্চিত যে ভারতের কঠোর অবস্থানের কারণে বাংলাদেশের নির্বাচনের আগে ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত কার্যত আত্মগোপনে চলে গিয়েছিলেন। পিনাক রঞ্জন বলেন, বাংলাদেশের নিজস্ব গণতান্ত্রিক প্রক্রিয়ায় আমেরিকার অতিরিক্ত হস্তক্ষেপের চেষ্টা ভারত যে পছন্দ করছে না এবং তাতে হিতে বিপরীত হতে পারে, দিল্লি তাদের এই মনোভাবের কথা নভেম্বরের 2+2 ডায়ালগের সময় ওয়াশিংটনের কাছে স্পষ্ট করে দিয়েছিল। রুমিন ফারহানা, এই আলোচনাটিও আছে যে বিএনপি তলে তলে ভারতের সাথে পুরনো সম্পর্ক পুনরুদ্ধারের চেষ্টা করছে। তলে তলে কথাটা না আমাকে আবার আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের চেহারা মনে করিয়ে দিচ্ছে। উনি বলেছিলেন যে তলে তলে পিটার হাসের মুরব্বীদের সঙ্গে আমাদের আপোষ হয়ে গেছে। এই যে তলে তলের বিষয়টা না, এটা সবসময় আওয়ামী লীগের ঝুড়িতেই থাকবে। আওয়ামী লীগই এই তলে তলে রাজনীতি, তলে তলে আপোষ, তলে তলে ইলেকশন, তলে তলে ভোট, তলে তলে রাজনীতি, তলে তলে কূটনীতি, এই তলে তলে বিষয়টা না আওয়ামী লীগের সাথেই সবচেয়ে ভালো যায়। নির্বাচনের পরপর বিদেশ মন্ত্রী এবং সেতু মন্ত্রী একযোগে এক সুরে বলেছিল 14, 18 এবং 24-এ ক্ষমতায় আসতে পেরেছি ভারত পাশে ছিল বলেই। এবং নির্বাচনের আগে আগে তৎকালীন অলরেডি সাবেক হয়ে যাওয়া পররাষ্ট্রমন্ত্রী বলেছিল ভারতকে অনুরোধ করে এসেছি শেখ হাসিনাকে আরেকবার ক্ষমতায় আনতে। মানে সেক্ষেত্রে আরেকটি লাইন ছিল মিস্টার রুমিন ফারহানা, একেবারে ছোট্ট, এটি কোনো প্রশ্ন না, আমি সংযুক্ত করছি যে এখানে আরেকটি পরে কে থাকবে কাকে রাখবে এটা ভারত নির্ধারণ করে। এই আলোচনা বলছেন যার উদ্ধৃতি দিচ্ছেন সেখানে আরেকটি লাইন ছিল যে আসলে নির্বাচনে ভারতের যে সহযোগিতা বা বন্ধুত্বপূর্ণ যে অবস্থান ছিল, যে যাতে কোনো কালো শক্তি বা বিদেশি শক্তি যাতে এখানে অন্যায়ভাবে আমাদের গণতান্ত্রিক চর্চাটা রুদ্ধ করে দিতে না পারে। কোনটা কালো শক্তি ছিল বলেন তো? সেই শক্তিটা যে একটা ফেয়ার ইলেকশনের কথা বলছিল, সেই শক্তিটাকে কি আপনি কালো শক্তি বলছেন? যে বলছিল ইলেকশনের আগে একটা লেভেল প্লেইং ফিল্ড দরকার, সেই শক্তিটাকে কালো শক্তি বলছেন? যেই শক্তিটা বাংলাদেশে গুম বিচার বহির্ভূত হত্যাকে একেবারে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় করবার কারণে একটি বিশেষ বাহিনী এবং তার সদস্যদের উপরে নিষেধাজ্ঞা দিয়েছিল। আসলে আমরা কাকে কালো শক্তি বলছি? দেশের মানুষের বিরুদ্ধে এবং দেশের বিরুদ্ধে যেই শক্তি যায় সেটাকেই কালো শক্তি বলে ধরা হয়। সে কারণে সম্ভবত বাংলাদেশের মানুষ তার নেক্সট ডোর নেইবারকে বিশ্বাস করতে পারছে না। এবং এই ইলেকশনের ফলে যেটা হবে, যেটা আমরা মনে করছি, একটা ব্যালেন্স এসছে ক্ষমতায় ভারতে, এবং এই ব্যালেন্স আসবার কারণে মোদির সেই যাচ্ছে তাই করে ফেলার যেটা একটা ব্ল্যাঙ্ক চেক মোদি পেয়েছিল সেটা সম্ভবত আর কাজ করবে না। আর আমি চান ভাইয়ের কথার উত্তরে একটু যোগ করতে চাই, বিজেপি কিন্তু 14 এবং 19-এর ইলেকশনেও দিল্লির 7টা আসনই তারা পেয়েছিল, অন্য কোথাও এই আসনগুলো যায় নাই। বরং এখন জয়ের যে ডিফারেন্সটা সেটা বিজেপির অনেকখানি কমে আসতেছে। আগে যেই কি বলবেন? অনেকগুলো প্রশ্ন বেস্টার রুমিন ফারহানার আলোচনায় এসেছে। উনি এত দ্রুত কথা বলেন এবং এত বিস্তৃত বিষয় ভেতরে এনেছে আমার এত মনেও নাই। তো তারপরে যতটুকু মনে পড়ে এগুলো বলার চেষ্টা করছি, কারণ আমাদের কাজ তো জবাবদিহিতা। ওনারা আমাদের কাছে জবাব চাইবেন, আমাদের কাজ জবাবদিহিতা। সেই জবাবদিহিতার কাজটাই আওয়ামী লীগ গত 14 বছর করে যাচ্ছে। তারপরেও যদি ওনারা বলেন যে আমরা জবাবদিহিতার ভেতরে নেই, কিন্তু এখানেও কিন্তু সবার সামনে যারা দেখছেন ওনাদের কথা জবাবদিহিতাই কিন্তু আমরা করছি। তো সেই জবাবদিহিতার অংশ হিসেবে যদি একটা কথা বলেছেন যে ভারতের সাথে কোথায় কখন কি চুক্তি হয়েছে, গঙ্গা চুক্তি, তিস্তা চুক্তি, এইগুলো বাস্তবায়িত হয় কি হয় না। দেখেন, সবসময় প্রত্যেকটা দেশের অভ্যন্তরীণ রাজনীতিতে বেশ কিছু বিষয় জড়িত থাকে, এটা ওনারাও খুব ভালো মতো জানেন। এবং যখন এই সমস্ত বিষয়গুলো একসাথে কনভলিউটেড হয়ে যায় তখন সেটা বাস্তবায়ন করার ক্ষেত্রে কিছুটা তো সমস্যা হয়। তারপরেও আমাদের সবচাইতে বড় যে সমস্যাটা আমরা নিরসন করেছি, যে ছিটমহল আমরা যে একে অপরের কাছ থেকে বিনিময় করলাম, আপনার মনে থাকতে পারে এই ছিটমহল বিনিময়ের পরে বাংলাদেশ থেকে তেমন কোনো বিবৃতি না এলেও ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একটা
বিবৃতি দিয়ে একটা স্টেটমেন্ট দিয়েছিলেন যে এই ছিটমহল বিনিময় এটা যে কত কষ্টকর এবং আইনের কত জটিল একটা পদ্ধতির ভিতর দিয়ে গেছি, এটা বার্লিনের প্রাচীর ভাঙার চাইতেও জটিল ছিল। তারপরেও কিন্তু আমরা খুব বলতে শুনে নিয়ে বাংলা আওয়ামী লীগের ডিপ্লোম্যাটিক যে আমাদের সাকসেস, সেইটাকে খুব বড় ভাষায় আমরা এগুলো কারোর কাছে শোনার জন্য ইচ্ছাও পোষণ করি না, কেন যতটুকু সাধুবাদ পাওয়ার সেইটাও আওয়ামী লীগ কখনো কারোর কাছ থেকে পায় না। আমরা ওইটা নিয়ে খুব একটা মাথা ব্যথা চিন্তিত নই। আমরা সবসময় ফোকাস করছি যে এই দেশের উন্নয়নের ক্ষেত্রে মানুষের ভাগ্যের পরিবর্তনের ক্ষেত্রে আমরা কোন কোন ধরনের কাজগুলো করতে পারি এবং সেটা কিভাবে এগিয়ে নিয়ে যেতে পারি। এই যে ভারত, কিন্তু সেখানে তো অনেক ধরনের বিতর্কের গন্ধ খুঁজে পাচ্ছে বিএনপি সহ অনেকেই সেটি খুঁজে পাচ্ছে। আমি সেটাই বলছি, আপনার প্রশ্ন করার দরকার নেই, রবিন ফারহানা যা করেছে সেটাই বলি। আমি ধরে দিচ্ছি এখন রবিন ফারহানা বলেছেন যে ভারত আমেরিকা তলে তলে সব সম্পর্ক হয়ে গেছে। দেখেন, যেগুলো সম্পর্ক তলে তলে হয়ে যায় সেগুলো কিন্তু প্রকাশিত হয় না। জি, এটা আওয়ামী লীগের একটা পলিটিক্যাল স্ট্র্যাটেজি ছিল, আমাদের রাজনৈতিক একটা স্ট্র্যাটেজিক পয়েন্ট ছিল যে কোনখানে কোন সময় কোন কথাটা বলতে হবে। সেটা যদি ওনারা বুঝতে ব্যর্থ হন, সেটা ওনাদের রাজনৈতিক প্রজ্ঞার ব্যবস্থা ওনারাই বুঝবেন। এটা আমাদের নিজেদের ভেতরে মানুষের সামনে একটা কথা বলা এবং আমাদের রাজনৈতিক ভবিষ্যৎ নির্ধারণের ক্ষেত্রে আমাদের কৌশল সেটা আমরা নির্ধারণ করব। আমরা কি বলছি সেটা যে ওনাদের বিশ্বাস করতে হবে এবং সেই বিশ্বাসের উপর দাঁড়িয়েই যে ওনাদের কথা বলতে হবে সেটা কিন্তু নয়। আমরা আমাদের কিন্তু ভারতের সাথেও তলে তলে কোনো যোগাযোগ নেই, আমেরিকার সাথেও তলে তলে কোনো যোগাযোগ নেই, কিন্তু আমরা এটা মার্কেটে বলেছি, ওনারা এটা খেয়েছে এবং এটা খাওয়ার ফলে ওনারা মনে করছেন যে আওয়ামী লীগ তো তাহলে সমস্ত কিছুই নিয়ে নিল, আমরা তো আর কিছুই পেলাম না। তো ওনাদের এই হীনমন্যতা জায়গা থেকে নানান রকমের কথা বলছে। নির্বাচনের আগে আমাদের আলোচনার টপিক দিয়েছিল আমাদের সাথে আমেরিকার তলে তলে প্রেম কি, ভারতের তলে তলে প্রেম কি, ব্রাজিলের নাকি আপনার টিম্বাকটু নাকি আফ্রিকার সিয়েরা লিওন, চীন আছে, চাইনিজ, এটা আমাদের ডিপ্লোম্যাটিক ক্ষেত্রে এটা অত্যন্ত গোপনীয় একটা বিষয়, সবসময় প্রকাশের জায়গাও না। তারপরেও আমাদের রাজনীতির ক্ষেত্রে নানান সময় নানান রকমের এই ধরনের খেলো কথাবার্তা বলতে যেহেতু আমরা অভ্যস্ত, অনেকেই বলে ফেলেন, সেটার উপর দাঁড়িয়ে অনেকে নানান রকম মন্তব্য করেন। আমেরিকার ফেয়ার ইলেকশন দেবার ক্ষেত্রে ওনাদের বিরাট চিন্তা, দুশ্চিন্তাই আমেরিকার মার্কিনীদের ঘুম হয় না রাতে। আপনি আফ্রিকান নেশনসদের দিকে তাকান না, কোথায় গণতন্ত্র দিয়েছেন, কোথায় বিদ্রোহীদের মদত দিচ্ছেন, কোথায় খনিজ লুট করছেন, কোথায় গণতন্ত্র মানবাধিকার দেওয়ার নামে কি অঘটন ঘটাচ্ছেন। আফগানিস্তানে গণতন্ত্র দেওয়ার নাম করে আবার তালেবানদের হাতে ক্ষমতা দিয়ে ওখান থেকে ফিরে এসেছেন। পাকিস্তানে কি করছেন, ভারতের ভিতরে ঢুকতে যেয়ে কি করছেন, বাংলাদেশে তাদের ব্যাক অফ দেয়ার মাইন্ড কি চিন্তা কাজ করছে, এগুলো আমরা সবই পর্যালোচনা করে আমরা আমাদের সিদ্ধান্ত নিই। আমরা আগেও বলেছি, এখনো বলছি, আমেরিকা বাংলাদেশের অভ্যন্তরে এসে তাদের যা ইচ্ছা তাই ঘটানোর ক্ষেত্রে সেই পুরো দিনের ভাবনা চিন্তা ত্যাগ করতে হবে। বাংলাদেশের মানুষ এবং বাংলাদেশের মানুষই ঠিক করবে এই দেশ কিভাবে চলবে। হ্যাঁ, সেই ক্ষেত্রে আমাদের বিরোধী রাজনৈতিক বন্ধুগণ তারা তাদের শক্তিমত্তা নিয়ে, নিজস্ব শক্তিমত্তা নিয়ে আওয়ামী লীগের সাথে পারস্পরিক যুদ্ধে, ভোট যুদ্ধে, মানুষের জনমত যাচাইয়ের ক্ষেত্রে তারা নিজেদের অবস্থান নিজেরা ব্যক্ত করুন। সর্বশেষ নির্বাচনে এটি খুব স্পষ্ট ছিল যে আওয়ামী লীগের হয়ে ভারত লড়ছে আর বিএনপির হয়ে ইউরোপীয় ইউনিয়ন এবং মার্কিন যুক্তরাষ্ট্র লড়ছে, সেটাকে অস্বীকার করার সুযোগ আছে? দিস ইজ কমপ্লিটলি আটার ননসেন্স। এটা কোনো রাষ্ট্র বাইরে থেকে এসে তার অভ্যন্তরীণ কোনো রাষ্ট্রকে বসিয়ে দিতে পারে না। হ্যাঁ, আপনাকে 2+2 মিটিং এর কথা তারা তাদের পেশি শক্তির কারণে হয়তো রক্ত গঙ্গা বইয়ে কোনো একটা ঘটনা ঘটাতে পারেন। এইটার বাইরে যে বর্তমান বিশ্বের যে রাজনৈতিক বাস্তবতা, এই বাস্তবতায় তারা এই আগের মতো ওই ঔপনিবেশিক কায়দায় কোনো ঘটনা ঘটাতে পারবেন না। যদিও মেথড কিছুটা চেঞ্জ হয়ে গেছে, এরপরেও তারা কিছুটা ঘটনা ঘটান, কিন্তু সেই ক্ষেত্রে থেকে 2+2 মিটিং এর কথা কি মনে পড়ে নির্বাচনের আগে? মিটিং তো আপনার বিভিন্ন সময়, বাংলাদেশে না, ভারতে যেটি হয়েছিল মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে, মার্কিন যুক্তরাষ্ট্র, ভারত, এরা তাদের পারস্পরিক বিবেচনা মিটিং করতেই পারে। সেই মিটিং বাংলাদেশের অভ্যন্তরে তারা জবরদস্তি করে কাউকে বসাবে কিংবা ফিরিয়ে দেবে সেই অবস্থা, সেই পরিবেশটা আপনি দেখছেন। অসংখ্য ধন্যবাদ। এবার আজিজ ভাই আসতে চাই যে তলে তলে এটা কখনো উপরে উপরে হবে কিনা? উপরে উপরে শুরু হয়েছে প্রথম, যেমন সুজাতা সিং আসছে, তলে তলে এইটাই বিশ্বাস করা কঠিন। আসলে সম্পর্কটা উপরে উপরে, যেমন সুজাতা সিং এরশাদকে এনে অসুস্থ বানায় সিএমএসে ঢুকায় দিয়ে ইলেকশনটা করায় দিয়ে গেল, এটা ছিল তলে তলে না, উপরে উপরে। এবারেও কিন্তু ইলেকশনটা উপরে উপরে হয়েছে, কেউ স্বীকার করুক আর না করুক। ঠিক আমেরিকা ইউরোপও দৌড়াদৌড়ি করছে, ভারত, চীন, রাশিয়াও করছে, এটা তো আমরা দর্শক শুনে দেখেছি। এখন হয়তো এক পক্ষ জিতেছে অথবা এক পক্ষ জিতে নাই মনে করতে পারে, কিন্তু আসলে পরাশক্তিদের ভূমিকা কিন্তু এখন চেঞ্জ হয়ে গেছে। ছাত্র জীবনে আমরা মার্কিন সাম্রাজ্যবাদ, রাশিয়ান সম্প্রসারণবাদ,
ভারতীয় সম্প্রসারণবাদ এগুলো বলতাম। জি, এখন কিন্তু পরাশক্তিগুলো কোনো শাসকের শ্রেণী কি হবে, চেহারা কি হবে সেটা বড় কথা না, তার বেনিফিট কোথায় আছে, কি করলে তার বেনিফিট হবে সেটাকে মুখ্য করে দেখে। তো সুতরাং আমেরিকা এদেশে একটা নিরপেক্ষ ইলেকশন চাইছে, আমরাও নিরপেক্ষ নির্বাচন চাই, তার মনের সাথে মিলে গেছে। এখন প্রত্যেক দিন আপনার আমাদের র্যাব 1.5 করে লোক মেরে ফেলতো, হ্যাঁ, এখন যখন নিষেধাজ্ঞা দিছে এখন তার লোক মরে না, কি তাতে কি দেশ উচ্ছন্নে গেছে? আমি তাই বলবো পলিটিশিয়ানরা পলিটিক্স দিয়ে মোকাবেলা করবে। এখন ধরেন বাংলাদেশ আর ভারত, আমি যেটা বলছিলাম, জি, ভারতে ঐতিহ্য আছে, ইলেকশন কমিশন চিফ মিনিস্টারকেও দাঁড় করে রাখছে, বাতিল করে দিছে, এরকম ইতিহাস। এবারে মোদি চেষ্টা করছে ইলেকশন কমিশনকে দখল করার জন্য, দখল করেছেও, কিন্তু ইলেকশন কমিশন কিন্তু কথা শোনে নাই, কারণ ওখানে ডেমোক্রেসি ইলেকশনটা অন্তত পক্ষে ইনস্টিটিউশনালাইজ হয়ে গেছে। কিন্তু আমাদের দেশে কি করে করবেন? কোর্ট মৃত ব্যক্তিকে জেল দিয়ে দেয়, হ্যাঁ, ইলেকশনে মিটিংয়ে দাঁড়াইলে পায়ে গুলি করে সাথে সাথে, হ্যাঁ, কোথায় যাবেন? দুর্নীতির পরিষ্কার চিত্র তুলে পত্রিকা ভিভিড রিপোর্ট দেয়, সর্বোচ্চ কোর্ট বলে দেয় তদন্ত করা যাবে না, দুদক করুক। তাহলে যাবেনটা কোথায়? যাবেনটা কোথায়? অর্থাৎ রাষ্ট্রীয় সকল প্রতিষ্ঠান যেখানে মানুষ আশ্রয় নেবে, একটি জায়গায় আশ্রয় নেওয়া। সেলিম ভাই তো বললেন, সেলিম ভাই বললেন মানুষের ভাগ্য পরিবর্তনে কাজ করছে সরকার। ভাগ্য আপনি যা বলছেন তা তো মিলছে না। না, মিলছে না। ভাগ্য পরিবর্তনের কাজ হচ্ছে, কারণ বাংলাদেশে একমাত্র পৃথিবীর মধ্যে এখনো তো ধনী হয়নি। আজিজ ভাই, একজন দর্শক আছেন, প্রশ্নটি শুনে আমি আপনার কাছে ফিরছি। প্রিয় দর্শক কে আছেন, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আমি এসবি নিশান বলছিলাম নোয়াখালী থেকে। আমি বিএনপির কাছে একটা প্রশ্ন করতে চাচ্ছি যে ওনারা তো বারবার নির্বাচন বর্জন করতেছেন, তিনবার করে ফেলছেন। জি, আপনি বলুন, আমরা শুনছি। করতে আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশের রাজনীতি থেকে অনেকটা ওনারা নামটা কিন্তু মুছে যাচ্ছে, নাম মাত্র এখন বিএনপি আছে, ভবিষ্যতে ওনাদের আসলে পরিকল্পনা থাকে। দর্শক যতটুকু শোনা গেল বা বোঝা গেল, আসলে দর্শকের প্রশ্নটি ছিল এরকম, আমাকে যেটি পিসিআর থেকে জানাচ্ছে যে আসলে বিএনপি বারবার যে নির্বাচন বর্জন করছে সেটি তাদের কোনো সফলতা এনে দিবে কি না, এই আলোচনাটি শুনবো। তবে আপনি যে জায়গায় ছিলেন সেই আলোচনাটি শুনতে চাই। না, আমার বক্তব্য হচ্ছে যে দেশ তো সর্বদিক থেকে উন্নত হচ্ছে, যেমন পৃথিবীর ভিতরে উন্নত দেশ এখনো হই নাই, কিন্তু বাংলাদেশে থেকে সবচাইতে ধনী সৃষ্টির কারখানা পৃথিবীর ভিতরে 1 নম্বর। পরিসংখ্যান ব্যুরো সরকারি হিসাব, আপনার 10% লোকের হাতে 41% অর্থ সম্পদ চলে গেছে, আর নিচের 10%-এর সাথে 1.32% অর্থ সম্পদ চলে গেছে। এখন আজকে পরিসংখ্যান ব্যুরোর গতকালকের রিপোর্ট, খাদ্য মুদ্রাস্ফীতি ঘটেছে 10.76%, আর এমনি নর্মাল মুদ্রাস্ফীতি 9 থেকে 10-এর ভিতরে। আবার পার ক্যাপিটা ইনকাম বেড়ে গেছে, পার ক্যাপিটা লোনও বেড়ে গেছে, কারণ আজিজ খানের ইনকাম আর আমার ইনকাম গড় করিয়া যে মাথা পিছু আয় হিসাব করা হয়, এই দেশের এখনো 80% লোক ঠিকমতো তাদের পুষ্টিতে অভুক্ত থাকে, জাতিসংঘের রিপোর্ট আছে। সুতরাং এই জন্যে আমি বলছি যে হ্যাঁ, আমাদের অনেক জায়গায় যে উন্নয়নটা দেখা হয় সেটা হলো গড় হিসাব, সবার না। এখন ধরেন আমি আমার বাসা ভাড়া পর্যন্ত আমার মেয়ে দিই না, তাহলে আওয়ামী লীগ যে রাজনীতির উন্নয়নের কথা বলছে, আজিজ ভাই, সরকার যে রাজনীতির উন্নয়নের কথা বলছে সেটাও কি গড় হিসাব? 10 কোটি টাকা হবে। আওয়ামী লীগ যে রাজনীতির যে উন্নয়নের কথা বলছে সেটাও কি গড়? রাজনীতির উন্নয়ন তলায় চলে গেছে। এই দেশে গণতন্ত্র থাকবে কিনা এই চিন্তায় এখন আছি। মুক্তিযুদ্ধে 30 লক্ষ শহীদ, প্রধান উপাদান ছিল গণতন্ত্র। ভারত আমাদের বন্ধু, কিন্তু যারা মুক্তিযুদ্ধে গেছে তারা বোঝে। হ্যাঁ, মুক্তিযুদ্ধে ভারত চাইছে এই সাবকন্টিনেন্টের ভিতর থেকে পরাশক্তি হতে হইলে পাকিস্তানকে দ্বিখণ্ডন করতে হবে। তারা সেই জন্য বাংলাদেশকে হেল্প করছে, আর আমরা পাকিস্তানের শোষণ নির্যাতন থেকে বাঁচতে চেয়েছি। 2 আকাঙ্ক্ষা মিলে গেছে। এখন এই ভারত পরাশক্তির আচরণ করছে, পরাশক্তির মতো আচরণ করছে। তো ভারত শুধু নিতে জানে, দিতে জানে না কাউকে। বলেন না কোন দেশে কি হেল্প করছে, আমাদের কি দিয়েছে বলেন না। একটা তাদের যা প্রয়োজন সব আমাদের প্রধানমন্ত্রী তো বলেছে, যা দেওয়ার দিয়ে দিছি। এখন নেয়ার পালা।
এখন নেওয়ার পর কি নিবেন জি, আপনি? আজিজ কিচ্ছু ভাই, পাবেন না। আজিজ ভাই অসংখ্য ধন্যবাদ। তাহলে নিবে। অধ্যাপক ডক্টর মহিদুজ্জামান স্যার আসতে চাই, যেখানে আজিজ ভাই শেষ করলেন যে তিনি চিন্তায় আছেন গণতন্ত্র টিকে থাকবে কিনা। গণতন্ত্র শোনেন, গণতন্ত্র তো কোনো একটা রেডিমেড জিনিস না। একটি দেশে গণতান্ত্রিক ব্যবস্থা আছে, সেটি একটাভাবে আগাচ্ছে, নানা দোষ ত্রুটি আছে। এখন সেটি চলতে চলতে একটা শক্তি অর্জন করে বারবার এখানে হোঁচট খেয়েছে। এখানে যদি আমরা বলি যে সে পাকিস্তান আমলে পুরোটাই সামরিক স্বৈরশাসনে চলছে। স্বাধীন বাংলাদেশে ৭৫ সালের পরে সামরিক স্বৈরশাসক জিয়াউর রহমান, সামরিক স্বৈরশাসক এরশাদ এবং তাদের লেগেসির মধ্য দিয়ে যে দলগুলো, তারা তাদের মতো করে গণতন্ত্রের ব্যাখ্যা করার চেষ্টা করে। ফলে গণতন্ত্রকে এগিয়ে নিতে হলে সকলেরই রোল রাখতে হবে। আপনারা দেখেন এই লিমিটেশন নাই, খোদ আমেরিকাতেই লিমিটেশন আছে নির্বাচন। আমি তো বললাম যে ভারতে অত্যন্ত গভীরভাবে ভারতের প্রত্যেকটা প্রদেশ এবারে নির্বাচনের কেন্দ্র থেকে প্রত্যেকটা প্রদেশের স্টেটের নির্বাচনের কোথায় কি ইকুয়েশন আমি বলতে পারি বসে, অতটুকু খবর আমি রেখেছি। সেখানে নির্বাচন কমিশন নিয়ে কথা হয়েছে, সেখানে সুপ্রিম কোর্টে গেছে ইভিএম নিয়ে। ইভিএম যখন গত নির্বাচনেও ইভিএম এই কথা উঠছে যে ভোট দিছে কংগ্রেসকে, ভোট চলে গেছে পদ্মফুলে। এবারে যে ট্রায়াল হয়েছে ইভিএম মধ্যপ্রদেশের ট্রায়ালে, সেই ট্রায়ালের সময় ভোট চলে গেছে, যেখানে টিপ দেন ভোট চলে গেছে বিজেপির পদ্মফুল। ট্রায়ালে সরি করেছে নির্বাচন কমিশন। পশ্চিমবাংলায় যখন কৃষ্ণনগরে ইলেকশন হয়েছে, সেখানে এক জায়গার ভোট বন্ধ হয়ে গেছে এই ইভিএম নিয়ে। বিরোধী দল সুপ্রিম কোর্টে গেছে, সুপ্রিম কোর্ট বলছে নির্বাচন কমিশনের উপরে আস্থা রাখবে, নির্বাচন উপরে তারা হস্তক্ষেপ করে নাই। এই জন্য কেউ ভোট বর্জন করে নাই। ভোটের পরেও কিন্তু ফল নিয়ে কথা হচ্ছে, হচ্ছে, বাট প্রক্রিয়াকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তারা কিন্তু সেই গণতান্ত্রিক প্রক্রিয়া, সেই ফাইটটা তারা করছে। তাদের কথা আজিজ ভাই শঙ্কিত আপনার এখানে জি আজিজ ভাই নানা কারণেই শঙ্কিত হবে, সেটা তো আর সেই জবাব তো আমি দিতে পারবো না, মানুষ সে জবাব শুনতেও চায় নিশ্চয়ই, সেটি ব্যক্তিগত নয়। বিষয়টা না, বিষয়টা হলো যে এখন আপনি সারা বিশ্বে যদি রাজনীতি বলেন, সব জায়গায় একেবারে মানে ত্রুটিমুক্ত ব্যবস্থা। আমি তো বললাম যে আমেরিকান নির্বাচনে দেখেন সেখানে কি হচ্ছে, তাহলে আসেন আর কালো শক্তি, সারা বিশ্বে কালো শক্তি মার্কিন যুক্তরাষ্ট্র। আমরা যে স্লোগান দিচ্ছি, এই জুনায়েদ সাকিন স্লোগান দিচ্ছে, এই স্লোগান মিথ্যে না। আজকেরও পৃথিবীর দেশে দেশে, আর এটি সত্য যে ভারত আমাদের পাশে আছে বলেই, বা এই যে অন্য অন্য শক্তি চীন বলেন, রাশিয়া বলেন, মূলত ভারত বলেই তো আমেরিকা, মার্কিন যুক্তরাষ্ট্র এখানে আমাদের রাজনীতি, আমাদের সার্বভৌমত্ব, আমাদের উপরে সেইভাবে নগ্ন হস্তক্ষেপ করতে পারেনি। তারা সেটা বহুবার চেষ্টা করেছে। আজকে না, যেমন মুক্তিযুদ্ধে রাশিয়া ছিল, একদিকে তারা ভেটো দিয়েছে সেই নিরাপত্তা পরিষদে, আর একদিকে সপ্তম নৌবারের বিরুদ্ধে তারাও তাদের আধুনিক সমস্ত যান পাঠিয়েছে। সেই কারণেই কিন্তু তারা সেইখানে আমাদের মুক্তিযুদ্ধে হস্তক্ষেপ করতে পারে। আরও অনেক ঘটনা আছে, হচ্ছে যে আমাদের এই দেশ স্বাধীন হওয়া খুব কঠিন ছিল। তেমনিভাবে প্রতিটি সময় এটা তো ডিপ্লোমেসি। বাংলাদেশ সবার সাথে সম্পর্ক আমাকে টিকতে হবে। আপনি তো আমেরিকা না, আপনি চীন না, আপনি ভারত না, আপনি রাশিয়াও না, কিন্তু তার মধ্যে আপনাকে থাকতে হলে এবং আপনাকে তো বুঝতে হবে যে আপনার প্রকৃত বন্ধুকে, কোন বন্ধুকে আপনার প্রয়োজনীয়। আর আপনি যদি রাজনীতি, এটা তো তলে তলের ব্যাপার না। আমি যদি খুব ক্রিটিক্যালি বলি, ইয়েস ভারত ছিল, ভারতের মতো রাষ্ট্র পাশে আছে বলেই তো তারা ওইভাবে নগ্ন হস্তক্ষেপ করতে পারেনি। বাংলাদেশ কি ঠেকাতে পারবে? আমাদের সেন্ট মার্টিনে যদি আমেরিকা আসতে চায়, চীন আসতে চায়, কিন্তু আওয়ামী লীগ গভর্নমেন্ট, যেমন দেখেন আপনি মাতারবাড়ি যখন এই হয়েছে বিদ্যুৎ কেন্দ্র এবং এই ডিপসি পোর্ট, সেখানে চায়নাকে যেতে চাইছে আগের গভর্নমেন্ট, আবার আওয়ামী লীগ আসার ভারত চাইছে, অত্যন্ত কৌশলে সেখানে কিন্তু জাপানকে দেওয়া হয়েছে। সব জায়গায় বর্তমান সরকার একটা ভারসাম্য রেখে আমরা একক শক্তিতে একেবারে মাথা উঁচু করে আমেরিকাকে বসবো, রাশিয়াকে বসবো, ভারতকে চাইনে বসবো না, সেই শক্তি বাংলাদেশের নাই। ভারসাম্যের অস্তিত্ব কতদিন থাকতে পারে? এখন এটা ঠিকই যে বাংলাদেশ বিশ্বে যেভাবে একটা কনফ্লিক্টিং রাজনীতি চলছে, তার মধ্যে এটা একটা বিষয় যে তার মধ্যে যে আমরা ভারসাম্য রক্ষা করে, আমাদের অবস্থান রক্ষা করে আমরা এগিয়ে যাচ্ছি, সেটাই আমাদের চেষ্টা করতে হবে। এর বিকল্প নাই, এর বিকল্প আমরা যুদ্ধ করে আমরা
শত্রুতা করে সেটা অন্যদেরও লাভ হবে না, আমাদেরও কোনো লাভ হবে না। এবং বাংলাদেশ সব ক্ষেত্রেই, এবং আজকের এটি বিশ্বভাবে জাতিসংঘের মাধ্যমেও নন্দিত হয়েছে। এই সে আমরা জানি যে সেই যে বঙ্গবন্ধুর সেই যে পররাষ্ট্র নীতি, যেটির উপরে নির্ভর করেই বাংলাদেশ বা এই সরকার কাজ করছে, যে সকলের সাথে বন্ধুত্ব, কারোর সাথে শত্রুতা নয়, এবং সেটি কিন্তু কনফ্লিক্ট রেজুলেশনে জাতিসংঘও কিন্তু সেটিকে অসংখ্য ধন্যবাদ অধ্যাপক ডক্টর ওয়াহিদুজ্জামান স্যার, অসংখ্য ধন্যবাদ। জোনাস সাকিবে আসতে চাই যে যেটি ওয়াহিদুজ্জামান স্যার বলছিলেন যে ভারসাম্য রক্ষা করেই বাংলাদেশকে এগিয়ে যেতে হবে। হ্যাঁ, আমার আশা করি আমাকে একটু সময় দিবেন, 2-3টা বিষয়ে একটু কথা বলবো। প্রথমে আপনি রুমিন ফারহানাকে যে কথাটি বলেছেন যে তলে তলে বিএনপি ভারতের সাথে পুরনো সম্পর্ক পুনরুদ্ধার করার চেষ্টা করছে কিনা, প্রসঙ্গটা টেনে আমি একটু নিজের কোর্টে নিয়ে আসতে চাইছি। আমরা গণসংহতি আন্দোলন অপেক্ষাকৃত ছোট দল, কিন্তু আমরা রাজনৈতিকভাবে কাজ করছি এবং আমাদের একটি ঐক্য আছে গণতন্ত্র মঞ্চ। আমরা মনে করি আমরা কোনো তলে তলে সম্পর্কে বিশ্বাস করি না। আমরা মনে করি বর্তমান বৈশ্বিক বাস্তবতায় বাংলাদেশের উচিত হবে খুব উপরে উপরে জনগণের সাথে প্রকাশ্যে জনগণকে জানিয়ে ভারতের সাথে, চীনের সাথে, ইউরোপের সাথে এবং আমেরিকার সাথে এই আমাদের যে সম্পর্ক, সেই সম্পর্কের বিষয়ে দেশের স্বার্থের ভিত্তিতে খুবই উপরে উপরে আলোচনা করা, খুবই উপরে উপরে সম্পর্ক নির্ধারণ করা। কিসের ভিত্তিতে? বাংলাদেশের স্বার্থের ভিত্তিতে ন্যায্য সম্পর্ক তৈরি করা। ভারতের সাথে আমরা খুব প্রকাশ্য উপরে উপরে সম্পর্ক চাই, কোনো তলে তলে সম্পর্ক চাই না। আমরা চাই ভারতের সাথে আমাদের বাংলাদেশের ন্যায্যতার ভিত্তিতে, ন্যায্য স্বার্থের ভিত্তিতে সম্পর্ক হোক। ভারত আমাদের বৃহত্তম প্রতিবেশী, তারা যেমন আমাদেরকে বদলাতে পারবে না, আমরাও তাদেরকে বদলাতে পারবো না। ফলে ওই অর্থে এটা চিরস্থায়ী। কিন্তু ভারতের সাথে আমাদের সম্পর্ক চিরস্থায়ী এই কথার কিন্তু অন্য কনোটেশন আছে, যেটা একটু আগে প্রফেসর ওয়াহিদুজ্জামান চান যে কথাটি বললেন সেটার সাথে আমি অবশ্যই দ্বিমত পোষণ করব। এই জায়গায় উনি বললেন যে ভারত মানে ছিল বলে অন্যরা হস্তক্ষেপ করতে পারে। ওনার সাথে পার্থক্য হচ্ছে আমরা অন্য কারো যেমন হস্তক্ষেপ চাই না, আমরা ভারতের হস্তক্ষেপটিও চাই না। আমরা চাই বাংলাদেশের নির্বাচন বাংলাদেশের জনগণ ঠিক করবে। 1971 সালে ভারত বাংলাদেশের মুক্তি সংগ্রামের পাশে দাঁড়িয়েছে। আমরা তার জন্য অবশ্যই ভারতের জনগণের কাছে, তৎকালীন সরকারের ভূমিকার কাছে আমরা কৃতজ্ঞতা প্রকাশ করেছি। এর মানে এই নয় যে অ্যাট দি কস্ট অফ আওয়ার সভারেন্টি বাংলাদেশ একটি স্বাধীন সার্বভৌম দেশ, এবং সেই সার্বভৌম দেশের প্রতি ভারতের যদি সেই সমপরিমাণ মর্যাদা না থাকে তাহলে জনগণ সেখানে বিক্ষুব্ধ হবে এবং ভারত দীর্ঘমেয়াদে এটা সাস্টেইন করাতে পারবে না। এই অধীনতার সম্পর্ক চিরস্থায়ী হতে পারে না। এই জায়গা থেকে আমি এখানে আসতে চাই, ভারসাম্যটা কতদিন? আপনি যে প্রশ্ন করেছেন, প্রশ্নটা হচ্ছে এই জায়গা থেকে যে একটা দেশ তার জনগোষ্ঠী যখন ঐক্যবদ্ধ থাকে সেটাই তার সার্বভৌমত্বের প্রধান গ্যারান্টি, এবং ওই গ্যারান্টির ভিত্তিতেই সে ভারসাম্য রক্ষা করতে পারে। বাংলাদেশে হয়েছে আওয়ামী লীগ নিজের ক্ষমতা রক্ষা করতে গিয়ে সে বাংলাদেশের জনগণের বিরুদ্ধে পুরো রাষ্ট্রযন্ত্রটাকে লাগিয়ে দিয়েছে। কিভাবে বেনজির সাহেব, আজিজ সাহেবরা দেশের প্রধান 2-4টি সংস্থা বিজেপি, সেনাবাহিনী এবং র্যাব এবং পুলিশ বাংলাদেশের জনগণের বিরুদ্ধে ব্যবহার করেছে সেটা আমরা দেখেছি। এখন সেগুলো সব থলের বিড়াল বেরিয়ে গেছে। কাজে এই জায়গা থেকে আমরা বলবো রাষ্ট্র যেভাবে আমি বলছি যে রাষ্ট্রকে যেভাবে জনগণের বিরুদ্ধে লাগিয়েছে, এই রাষ্ট্র জনগণকে ঐক্যবদ্ধ করার কথা, সেখানে বরং বিভক্ত করছে। এই বিভক্ত রাষ্ট্র আমাদের দুনিয়ার সাথে ভারসাম্য রক্ষার সবচেয়ে বড় প্রতিবন্ধক। কাজে আওয়ামী লীগ যদি ভারসাম্য রক্ষা করতে চায়, সত্যি সত্যি সার্বভৌমত্ব রক্ষা করতে চায়, তাহলে বাংলাদেশে একটি ইনক্লুসিভ গণতান্ত্রিক ব্যবস্থায় যেভাবে বিরোধী দল 31 দফা নতুন গণতান্ত্রিক বন্দোবস্ত উপহার দিয়েছে, আওয়ামী লীগের প্রস্তাবটা কি? এইভাবে জমিদারি নাকি গণতান্ত্রিক উত্তরণ? এই জায়গায় আমি একটা প্রশ্ন আপনাকে রাখতেই চাই, সেটা হচ্ছে এই যে গণতান্ত্রিক পুনরুদ্ধারের বা শক্তিশালীকরণের প্রসঙ্গে আপনি বলছেন, সেক্ষেত্রে যারা এখন আন্দোলন আছে বা বিরোধী অবস্থান আছে তাদের কি কোনো দায় নেই? অবশ্যই আছে। আমি এখানে আসি পার্থক্যটা আপনি দেখেন ভারতের সাথে। উনি বলেছেন দিল্লিতে বিজেপি জিতে গেছে কেজরিওয়ালের বক্তব্যের কারণে। আমি বলবো বরং এটা ভারতের বিশ্লেষকরাই বলছেন যে আম আদমি পার্টি এবং কংগ্রেস দিল্লিতে তারা যে ইন্ডিয়া অ্যালায়েন্স করেও দিল্লিতে যে একসাথে নির্বাচনটা করতে পারেনি সেটাই বরং তাদের পরাজয়ের কারণ হয়েছে। এটা শুধু দিল্লিতে না, পাঞ্জাবে, বিহারে, এমনকি অন্ধ্রপ্রদেশে এগুলো প্রযোজ্য। এই বিশ্লেষণ ভারতের লোকরাই করছে, আমাদের করার দরকার নেই। আমি যে জায়গাটায় বলতে চাই সেটা হচ্ছে ভারতের সাথে বাংলাদেশের পার্থক্যটা দেখেন। ভারতের সুপ্রিম কোর্ট বলল যে ইলেকশন কমিশনের নিয়োগ দিবে একটা কনস্টিটিউশনাল কমিশন, যে কমিশনের 3 জন সদস্য হবে, প্রধানমন্ত্রী, বিরোধী দলনেতা এবং চিফ জাস্টিস। ভারতের ওই সুপ্রিম কোর্টের রায় যখন পার্লামেন্টে আসলো, বিজেপি সরকার তার সংখ্যাগরিষ্ঠতার জোরে তারা বললেন সুপ্রিম কোর্টের রায়কে বদলে দিয়ে প্রধানমন্ত্রী, বিরোধী দলের নেতা এবং
থার্ড পার্সন হচ্ছে নমিনেটেড বাই দি গভর্নমেন্ট। সো ওনারা চিফ জাস্টিসকে বাদ দিয়ে দিলেন। এই যে ইলেকশন কমিশন গঠনের যে মানে নিয়ন্ত্রক সংস্থা, এই কমিশনটার গঠন নিয়ে বিরোধী দল সমানে এখনো কথা বলে যাচ্ছে। তাহলে ভারতের পার্লামেন্ট বলল কোর্টের রায়ের পরও পার্লামেন্ট যেহেতু জনগণের প্রতিনিধি সর্বোচ্চ সংস্থা, একই উল্টো দিকটা দেখুন। অসংখ্য ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ বললে হবে না, রাজনৈতিক আলোচনা করছি। 2011 সালে অবশ্যই খেয়াল রাখবো, আমি সিরিয়াস আলোচনা তুলছি। পঞ্চদশ সংশোধনী যখন দেওয়া হলো, বাংলাদেশে বৃহৎ দুই রাজনৈতিক দল সহ তাদের সহযোগীরা সেখানে ছিল, তারা একটা বড় মানে সংঘাতের মধ্য দিয়ে শেষ পর্যন্ত ঐক্যমতে এসছে যে 96 সালে পর্যায়ে অনুরোধ করছি আপনাকে শেষ করুন। 96 সালে তত্ত্বাবধায়ক বিল পাশ করেছিল, ওইটা ছিল কনসেনসাস। ওই কনসেনসাস যখন সুপ্রিম কোর্ট রায় দিল যে এটা সংবিধানের সাথে সাংঘর্ষিক কিন্তু দুটি নির্বাচন করা যেতে পারে, তখন আওয়ামী লীগ সুপ্রিম কোর্টের দোহাই দিয়ে জনগণের রায়কে, সংসদ যদিও তার সুপ্রিম অথরিটি, তাকে কিন্তু বাতিল করে দিল। ধন্যবাদ জনাব সাকিব ভাই, অসংখ্য ধন্যবাদ। নিজের স্বার্থে আপনি যখন কাজে লাগে, অসংখ্য ধন্যবাদ। পরবর্তী পর্যায়ে আরো শুনবো, পরবর্তী পর্যায়ে আরো শুনবো। আজম খান আপনার কাছে আলোচনা আসবে, একজন দর্শক অপেক্ষা করছেন, তার দলে নিয়ে যান। নিয়ে আমি আজম ভাই আপনার কাছে ফিরছি। প্রিয় দর্শক কে আছেন, পরিচয় দিয়ে প্রশ্ন করতে দিলেন না, পরের সময় কেটে দিতেন। প্রিয় দর্শক কে আছেন? সময় নাই, আমার সময় দিতে চাইলাম। দর্শক সংযুক্তি বিচ্ছিন্ন হয়েছে, নিশ্চয়ই তিনি আবার সংযুক্ত হলে তার প্রশ্নটি বা তার মতামত থাকলে আমরা শুনবো। আজম ভাই আসতে চাই, পরিস্থিতির পরিবর্তন অথবা গতিপথ কোন দিকে? না, গতিপথ তো তার সঠিক গতিক দ্বারাই আছে। পরিস্থিতির পরিবর্তন হলো আমাদের না, মানুষের তার পরিবর্তন দরকার, সেটা হলো বিরোধী দলের। নির্বাচনকে গ্রহণ করতে হবে, মানুষের কাছে যেতে হবে। মানুষের কাছে গেলেই মানুষের কাছ থেকে সাড়া পাওয়া যাবে, মানুষ তাদের পাশে দাঁড়াবে, এবং এটার উপরে আস্থা রাখতে হবে। আপনার কোনো ষড়যন্ত্র এই দেশে চলবে না। এটা 75 সাল নয়, 75 সালে ষড়যন্ত্রের মধ্যে দিয়ে আমাদের জাতির পিতা এবং তার পরিবারকে যেভাবে নির্মমভাবে হত্যা করা হয়েছিল, এটা বাঙালি আর কোনোদিন হতে দেবে না। আজম ভাই আপনার কাছে ফিরছি, দর্শক আবার সংযুক্ত হয়েছেন, তার প্রশ্নটি নিয়ে আমি আপনার কাছে ফিরছি। প্রিয় দর্শক কে আছেন, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। দর্শক আমরা শুনছি, আপনি বলুন। জি আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ সিরাজুল ইসলাম। ওয়ালাইকুম আসসালাম, আপনাকে অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। আমি ঢাকা জিগাতলা থেকে বলছি। আমি একটা প্রশ্ন জানতে চাই, রুমি ফারহানা এবং আজম সাহেব এবং জোনায়েদ শাকিল মাঝে মাঝে অনেক দেখতেছি ভালো কথাই বলে। আমি ওনাদের কাছে একটা প্রশ্ন রাখি, ওনারা এই যে ভারতের যখন কংগ্রেস মাঠে নামছে, সারা জায়গায় নির্বাচনে যা প্রচার করছে, তারা দীর্ঘ বছর ধরে আজকে মাঠে তাদের উন্নত হয়েছে। বিএনপি কি 2014 সালের থেকে যে মাঠে নামে না, এরা কি বাইরে থাকবে? এই অবস্থা কি থাকবে দেশের অবস্থা? ওরা যদি মাঠে থাকতো, একটা সিট পেতো, আসন পাইতো, একটা মাঠ ভালো থাকতো। এরা বাইরে থাকবে আর কতদিন এই জিনিসটা জানতে চাই। জি অসংখ্য ধন্যবাদ। এই আলোচনাটি আমরা শুনবো। আজম ভাই যে আলোচনাটি আপনি করছিলেন, সেটা হলো যে 2014 সালে গেছে আপনার ইন্ডিয়া নির্বাচনী সরকার ব্যবস্থার উপর, আমি এটা আসতেছি, সরকার ব্যবস্থার উপরে গেছে। আপনি সেখানে সুপ্রিম কোর্ট কি বলছে, সেই একই কথা বাংলাদেশের প্রধানমন্ত্রী, জাতির পিতার কন্যা, আমাদের মহান নেত্রী শেখ হাসিনা, তিনি কিন্তু তখনকার সময় প্রস্তাব দিয়েছিলেন যে আসেন একটি নির্বাচনকালীন সরকারের ব্যবস্থা হোক, 10 জন হোক বিএনপি সরকারি ব্যবস্থায়, তার থেকে 5 জন বিএনপি থেকে আসুক, আর 5 জন আসুক হলো অন্যান্য দল থেকে, আর সরকার থেকে 10 জন, এই হলো 20 জনে, 20 জন বা 21 জনের একটি সরকার হোক। সেই সরকারের মধ্যে দিয়ে সেটাই হলো, তখন যদি বিএনপি সেইটা যদি মেনে নিত, এবং তখনকার সময় তাদেরকে বিএনপিকে কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রী তাদেরকে দেওয়া হবে, এটাও কিন্তু প্রস্তাব দেওয়া হয়েছে। বিএনপি কি করবে সেটা আপনারা নির্ধারণ করে নির্বাচনী সরকার নামে একটি সরকার হতো, এবং তাহলে এই দেশে বিএনপি নির্বাচনে অংশগ্রহণ করলে, বিএনপি আসলে কি, আপনি যতই আলোচনায় হোক না কেন, বিএনপি নির্বাচনে কখনো আসবে না। তারা যদি কখনোই তারা নির্বাচনে আসবে না। নির্বাচনে আসার আগে জাতীয় নির্বাচন 2 বার না করলে হ্যাঁ, তারা ব্যান্ড হয়ে যেতে রাজি আছে, কারণ তারা জানে মানুষ তাদেরকে ভোট দেবে না। কেন ভোট দিবে? 91 থেকে 96, তারপরে তারা আরেকটা 2 টার্ম এই দেশের মানুষকে কি দিয়েছে? এই দেশে কোনো উন্নয়ন দিয়েছে? এই দেশের মানুষের ভাগ্যের কোনো পরিবর্তন করেছে? তারা তাদের নিজেদের ভাগ্যের পরিবর্তন করেছে। রাজ পরিবারের সন্তান যারা ছিল তখনকার সময়, যে সরকার ক্ষমতায় ছিল, বিএনপি সরকারের সন্তানেরা এদেশ থেকে সম্পদ লুট করে নিয়ে সিঙ্গাপুর, আমেরিকায় গেছে। FBI এসে বাংলাদেশে সাক্ষী দিয়ে গেছে, এবং সেই টাকা বাংলাদেশে ফেরত আসছে। এর চেয়ে ন্যাক্কার, যে দেশের রাষ্ট্রপ্রধান, প্রধানমন্ত্রী, তার কালো টাকা সাদা করে, বেগম জিয়া, আপনার লজ্জা থাকা উচিত এই দেশে মানুষের, যে দেশের প্রধানমন্ত্রী, সাবেক প্রধানমন্ত্রী কালো টাকা
ট্যাক্স দিয়ে সাদা করে, সেই দেশে এখনো তো আমরা গণমাধ্যমে টাকা পাচারের কেন এই দেশে মানুষ বিএনপিকে ভোট দেবে? আজম ভাই, এখনো যে গণমাধ্যমে টাকা পাচারের যে খবরগুলো আমরা দেখি সেগুলো কি মিথ্যা? আপনি পাচার যদি করে দেখেন, বঙ্গবন্ধুর কন্যার আমলে আমাদের আইনের শাসন প্রতিষ্ঠিত হয়েছে। আপনার যে যেখান থেকে যে অন্যায় করে, যখন যার অন্যায়টা ধরা পড়তেছে তাকে আইনের মুখোমুখি করা হচ্ছে। দেখেন বিএনপির সময় আপনার কোহিনুরা থেকে শুরু করে কে না করেছে, অন্যায় করছে বলেন একটা বিএনপির সময় একটা লোককে আইনের শাসন এনেছিল, আইনের মুখোমুখি করছে? বিএনপির সময় আইনের শাসন ছিল না, তারা গণতন্ত্র বুঝে না, তারা আইন বুঝে না, তারা একটা জিনিস বুঝে, তাদেরকে ক্ষমতায় দিতে হবে, ক্ষমতায় বসাতে হবে। এখন ক্ষমতায় তারা কিভাবে যাবে? আরেকটি কুর মাধ্যমে, আরেকটি ষড়যন্ত্র মাধ্যমে। আর এই দেশে কোনো ষড়যন্ত্র হবে না, সমস্ত সরকারের পালাবদল হবে গণতন্ত্রের মধ্য দিয়ে, ভোটের মধ্য দিয়ে। ভোটে আসতে হবে বিএনপিকে, যদি ভোটে আসতে হবে। অসংখ্য ধন্যবাদ বেস্টি রুমিন ফারহানা। আমরা এই পর্যায়ে সবার কাছ থেকে 2 মিনিট করে শুনবো, আমি কোনো প্রশ্ন করব না। আপনার 2 মিনিট শুরু হলো। এত কথা বলার আছে 2 মিনিটে কেমনে বলবো? আমরা একটা মাফিয়াতন্ত্রের মধ্যে বসে ভারতের গণতন্ত্র নিয়ে আলাপ করছি, খুব ফানি না? ভারতের ভোট দূরেই থাক, পাকিস্তানের সাথে তুলনা করেন না। পাকিস্তানে ইমরান খানের পার্টি ব্যান, প্রতীক ব্যান, সব ব্যান করার পরেও নির্বাচনের দিন অন্তত সুষ্ঠুভাবে ভোট গ্রহণ হয়েছে, সুষ্ঠুভাবে গণনা হয়েছে, এবং সে কারণেই ইমরানের দল 100টার কাছাকাছি আসন জিতে গেছিল। সুতরাং পাকিস্তান পর্যায়ে তো উঠতে পারলাম না, ভারত নিয়ে নাচানাচি করে তো লাভ নাই। আচ্ছা, ভারতের কাছ থেকে যা দিয়েছি ভারতকে, ভারত চিরদিন মনে রাখবে। এবং এই কথা বলার সাথে সাথে প্রধানমন্ত্রী আবার এটাও যুক্ত করেছে, আমার আবার তেমন চাওয়ার অভ্যাস নাই। ওনার তো তেমন কিছু চাওয়ার অভ্যাস নাই, কেবলমাত্র 14 সালে ক্ষমতা, 18 সালে ক্ষমতা, 24 সালে ক্ষমতায় রাখো বাবা, তাইলেই আমি খুশি। মোটামুটি এই 3 ইলেকশন তিনি ভারতের মানে ঘাড়ে ভর করে পার করে দিলেন। এর বাইরে তো আসলে দেশের জন্য, মানুষের জন্য, বাংলাদেশের জন্য রাষ্ট্র হিসেবে তার তো আসলে চাবার তিনি খোলাখুলি বলেছেন, আমি আবার তেমন চাইতে পারি না। ওনার একটাই চাওয়া ছিল, সেই চাওয়াটা পূরণ হয়েছে। ভারতের সাথে আমাদের নতজানু কি পরিমাণ, আমি বললাম তো যে বর্ডার কুলিং বা তিস্তা নিয়ে তো অনেক কথা, সব বাদ দেন, একটা ডিপ সি পোর্ট বাংলাদেশে বেস্ট হতে পারতো, সুটেবল জায়গা ছিল সোনাদিয়া। ভারতের চাপে সেই সোনাদিয়া থেকে সরে এখন মাতার বাড়ি। ভারত যেহেতু একটা ফকিন্নি দেশ, টাকা দিতে পারবে না, তারা জাপানকে নিয়ে আসছে মাতার বাড়ি ডিপ সি পোর্টে ফাইন্যান্স করার জন্য। এবং ভারত তো তিস্তার পানি দিচ্ছেই না, যেটা বাংলাদেশের ন্যায্য অধিকার। সেখানে প্রকল্প করতে চাইছে চীন, ভারত সেখানে নাক গলাচ্ছে এবং আমার সরকার সেখানে চুপ করে শুনছে। আমি জর্জ ভাইয়ের দুটো কথার সাথে সহমত পোষণ করে আমার বক্তব্য শেষ করি। জর্জ ভাই বলেছেন আওয়ামী লীগ কত সময় বলে সেই কথার উপর বিশ্বাস করতে হয় নাকি। সত্যি কথা বলেছেন, 2018 সালে বিশ্বাস করেছিল বিএনপি, এবং বিশ্বাস করে যখন নির্বাচনে গিয়েছিল, নির্বাচনের আগে আমাদের নেতা কর্মীদের এলাকা ছাড়া করা, প্রার্থীদের রক্তাক্ত করা, বা নেতা কর্মীদের নামে মামলা দেওয়া, সব রকম অত্যাচার আমাদের উপর হয়েছে। বলা হয়েছে খেলো কথা, হ্যাঁ তলে তলে আপোষের কথাটা সত্যি খেলো কথা। খেলো কথাটি বলছে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, যিনি গত 3 মেয়াদ ধরে একটি ক্ষমতাসীন দলে সাধারণ সম্পাদকের পদ আঁকড়ে ধরে আছে। কোনো প্রশ্ন রাখছি না, 2 মিনিট 20 সেকেন্ড বলেছেন আপনি, 2 মিনিট 20 সেকেন্ড বলবেন। যে রুমিন ফারহানা, আমি একটা কথা বললাম সেটার মিস ইন্টারপ্রেট, যে আওয়ামী লীগ এই যে কি কোন তলে 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 এটা হয়ে গেছে, এটা আমি বলেছি যে আমরা তলে তলে হয়েছে, হয়তো আমাদের প্রতি কেন বিশ্বাস করবে, এটা একটা সম্পূর্ণভাবে বললাম। আপনি বলেছিলেন এটা একটা কৌশল, আমাদের কৌশল, আমাদের পলিটিক্যাল স্ট্র্যাটেজি এটা। এখন সেই স্ট্র্যাটেজি ওনারা কিভাবে গ্রহণ করবেন ওনাদের হিসাবের ব্যাপার। আমাদের উপরে ওনাদের বিশ্বাস রাখার কথা আমরা কখনোই বলি না, কিন্তু ওনারা যদি আমাদেরকে এই সমস্ত কথার উপরে ভিন্ন ব্যাখ্যা প্রদান করেন, সেই ব্যাখ্যা মানুষের কাছে গ্রহণযোগ্য হবে না, 1 নাম্বার। 2 নাম্বার, আমি আজিজ ভাই একটা কথা বলেছেন যে বাংলাদেশের আসলে এই আলোচনাগুলো এভাবে হওয়া উচিত। বাংলাদেশের অর্থনীতি অল্প কিছু মানুষের কাছে পুঞ্জীভূত হয়ে গেল, এটা পরিসংখ্যান ব্যুরো, বাংলাদেশের পরিসংখ্যান ব্যুরোর হিসাব দিয়ে উনি বললেন। আমি আরেকটু কয়েক মাস পেছনে যে ইকোনমিস্টের একটা রিপোর্ট আমি দেখতে বলবো, এই বিশ্বের যেই মুদ্রা ব্যবস্থাপনা, অর্থনৈতিক যে ব্যবস্থাপনা এখন চলমান, তারা রিপোর্ট করেছে বিশ্বের মোট যে সম্পদ, এই সম্পদের অর্ধেকই 20% মানুষের ভিতর পৃথিবীতে এখন পুঞ্জীভূত হতে যাচ্ছে। তার মানে আমাদের পৃথিবীর অর্থনৈতিক ব্যবস্থাপনাই এক ধরনের সমস্যার দিকে এগিয়ে যাচ্ছে। আমাদের পরিবর্তন অবশ্যই প্রয়োজন। বাংলাদেশ যেহেতু সবার সাথে কানেক্টেড, আমরাও তো এই ব্যবস্থাপনার বাইরে যেতে পারি না, কোনো না কোনো ভাবে হয়তো তার সাথে কানেক্ট হয়ে যেতে হচ্ছে, যার ফলে এটা বিশ্বের অর্থনৈতিক ব্যবস্থাপনার জন্য একটা ক্ষতিকর প্রভাব। এটা ইকোনমিস্ট অনেক আগে এটা রিপোর্টটা করেছে। জোনায়েদ সাকিবের একটা কথা বলি, সুপ্রিম কোর্ট একটা সুপ্রিম অথরিটি অর্ডার দিয়েছে, কেন পার্লামেন্ট এটা মানলো না? আমি ওনার ক্যাডারতে জানাই যে বাংলাদেশের
তিনটা পার্ট, আমাদের জুডিশিয়ারি আছে, এক্সিকিউটিভ আছে, আর পার্লামেন্ট আছে। তো পার্লামেন্ট আইন প্রণয়ন করবে, স্বাভাবিক ব্যাপার, কিন্তু সেই আইন প্রণয়ন করার ক্ষেত্রে এই আইনটা সংবিধানের সাথে সাংঘর্ষিক কিনা এটার ব্যাখ্যা প্রদান করা সোল অথরিটি সুপ্রিম কোর্ট। তো তখন আমাদের যেটা বলছে 96-এ আমাদের যেটা অ্যামিকেবল সেটেলমেন্ট হয়েছিল একটা, সেটা যে আমাদের সংবিধানের সাথে সাংঘর্ষিক, সেই সাংঘর্ষিক অবস্থার কথাই সুপ্রিম কোর্ট বর্ণনা করেছে। তারপরে বলেছে হ্যাঁ এর অধীনে 2বার হতে পারত, 2বার হওয়ার পরে কি হতে পারতো সেই আলোচনা না হয় নাই গেলাম। আর 20 সেকেন্ড বলেছে বিভক্তি বিভাজনের রাজনীতি, আওয়ামী লীগের জমিদারি কায়েম। এই বিভক্তি বিভাজনের যে রাজনীতি, এই রাজনীতির ভেতরে ওনারা যে এই দেশটাকে এই বিভক্তি বিভাজনের বাইরে আনতে পারলেন না, কখনো 31 দফা, কোনো 50 দফা, কখনো 10 দফা, এই দফাগুলোর স্বচ্ছতা এবং যাদের সাথে করে নিয়ে এই স্বচ্ছ দফাগুলো বাস্তবায়নের জন্য নিরন্তর ওনারা কথা বলে যাচ্ছেন, কাদের সাথে এটা করতে যাচ্ছেন সেটাও এদেশের মানুষ জানতে চায়, কেননা তারা ইতিপূর্বে মানুষের বিশ্বাস ভঙ্গ করার জন্য আজকে তাদের রাজনৈতিকভাবে আমি আরেকটা কথা বলে শেষ করি, গণতন্ত্রের কথা বলেছেন আজিজ ভাই, যে গণতন্ত্রের তলানিতে আমি বলবো যে তুলনামূলকভাবে যদি বিচার করা যায়, কারফিউ গণতন্ত্র থেকে দেশ এখন ভালো আছে, খালেদা জিয়ার হত্যা, খুন, জখম সেই গণতন্ত্র থেকে ভালো আছে, রাজাকারদের গাড়িতে জাতীয় পতাকা তুলে দেয়া সেই জায়গা থেকে বাংলাদেশের গণতন্ত্র। অসংখ্য ধন্যবাদ আজিজ ভাই, আপনার কাছে আলোচনা আসবে, তবে আরো একজন দর্শক অপেক্ষা করছেন। প্রিয় দর্শক কে আছেন, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। দর্শক আমরা শুনছি, আপনি বলুন। আসসালামু আলাইকুম, আমি নবগঞ্জ থেকে মোশাররফ হোসেন বলছি। জি ওয়ালাইকুম আসসালাম, আপনাকে অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি, বলুন। মাননীয় সংসদ সদস্যের কাছে আমার প্রশ্ন, 3বার বাংলাদেশে নির্বাচন হইল, খালি মাঠে গোল দিছে, ভোটার কেন্দ্রে উপস্থিতি নাই, নির্বাচন কমিশন যাই হোক নির্বাচনের দিতে, তাতে কি প্রমাণ করে আওয়ামী লীগের সাথে জনগণ আছে, বেশি আছে? আওয়ামী লীগ তো ঐতিহ্যবাহী দল, আওয়ামী লীগ ভালো দল, শেখ হাসিনা ভালো প্রধানমন্ত্রী, তো উপস্থিত জনগণ তো ভোট কেন্দ্রে যায় না। অসংখ্য ধন্যবাদ দর্শক, আপনার যে প্রশ্ন সেটা আমরা বুঝতে পেরেছি, নিশ্চয়ই সম্মানিত আলোচকরা এই বিষয়টি নিয়ে আলোচনা করবেন, আপনি আমাদের সাথেই থাকুন। আজিজ ভাই, কোনো প্রশ্ন রাখছি না, ঝগড়া বিতর্ক করাই যাবে, জি, কিন্তু 53 বছর দেশ স্বাধীন হয়েছে, নানাভাবে আমি বলবো দেশটা সমস্যায় জর্জরিত। আপনি দেখেন, আমি যখন ইউনিভার্সিটি পর্যন্ত পড়ি ততক্ষণ পর্যন্ত দুর্নীতিবাজ, সুদখোর, ঘুষখোর, চোর দেখলে মনের থেকে ঘৃণা করতাম। এখন ঘৃণা তো দূরের কথা, তাদের সালাম না দিলে দেশে টিকে থাকা মুশকিল। সুতরাং এই দেশটাতে চালাবে রাজনীতিবিদদের একটা জায়গায় আসা উচিত, অন্তত ন্যাশনাল, জাতীয় ইস্যুগুলো। সেখানে 2টা বিশ্বে বড় উদাহরণ আছে যেটা আমাদের দেশের জন্য প্রযোজ্য, এবং আমি লিখিয়েছি। ভারতে স্বাধীনতায় যারা অবদান রেখেছে এখনো আছে, চলমান আছে। দিল্লির লালকেল্লায় ভয়েস অ্যান্ড সাউন্ড সিস্টেমে তাদেরকে স্মরণ করা হয়। আর বাংলাদেশে হচ্ছে কি, যে আওয়ামী লীগ করে সে মুক্তিযোদ্ধা, আওয়ামী লীগের বাইরে গেলে সে রাজাকার। এটার থেকে দূরে আসতে, যারা মুক্তিযুদ্ধে অবদান রেখেছে তাদের সবাইকে স্মরণ করতে হবে। তাতে জাতির পিতা বঙ্গবন্ধু ছোট হবে না, গান্ধী ছোট হয়নি। আর সেকেন্ড উদাহরণ আছে যে হোয়াইট এবং ব্ল্যাকের যে চিরস্থায়ী শত্রুতা ছিল সাউথ আফ্রিকায়, তো ম্যান্ডেলা এবং ডি ক্লার্কের যে যুদ্ধ, ম্যান্ডেলা জেলখানাতে বেরোয় আসেই ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন কমিশন করে সকল ভেদাভেদ দূর করে জাতিকে ঐক্যবদ্ধ করেছিল। এখন যদিও সাউথ আফ্রিকা সেই জায়গায় নাই, সেটা ভিন্ন কথা, কিন্তু আমাদের দেশে এই জাতিকে একবদ্ধ করার চেষ্টাই কখনো হয়নি, চেষ্টাই করা হয়নি। যতক্ষণ পর্যন্ত রাজনীতিবিদদের ভিতরে গণতান্ত্রিক চর্চাটা না হবে, যতক্ষণ একজন আরেকজনের প্রতি শ্রদ্ধাবোধ না আসবে, ততক্ষণ পর্যন্ত এই জাতির বিভেদ থাকতেই থাকবে। এবং এই জাতি মানসিকভাবে কিন্তু শেষ হয়ে গেছে। দেখেন, যারা সৎ আছি তারা দেখেন মানসিকভাবে করাপ্ট, যারা সৎ আছি মানসিকভাবে, এই দেশে দুর্নীতি জাতীয়করণ হয়। অসংখ্য ধন্যবাদ অধ্যাপক ডক্টর মহিদুজ্জামান স্যার। আসলে দেশটা আসলে ঠিকই বলছে যে দেশের মানুষ দেশকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে গেলেই দেশের সার্বভৌমত্ব, উন্নয়ন, গণতন্ত্র নিশ্চিত হবে। কিন্তু এই দেশটাকে বিভক্ত করেছে 75 সালে বঙ্গবন্ধুকে হত্যা করে মরহুম জিয়াউর রহমানরা। এই বাঙালির বিরুদ্ধে বাংলাদেশি নামক সাম্প্রদায়িক, উগ্র সাম্প্রদায়িক একটি জাতীয়তাবাদ করে
এক বিভক্ত করেছে বাঙালি বাংলাদেশি, আর একটা বিভক্ত করেছে যারা যুদ্ধ অপরাধী, সেই গোলাম আজমদের নাগরিকত্ব ফিরিয়ে দিয়ে স্বাধীনতা বিরোধী যুদ্ধ অপরাধীদের রাজনীতিতে সমাজে পুনর্বাসন করে স্বাধীনতা বিরোধী এবং স্বাধীনতা পক্ষ, এই দুইটা পক্ষ এইভাবে বিভক্ত করেছে। আরেকটা হলো যে দুর্নীতি, সেই দুর্নীতির মানি ইজ নো প্রবলেম, ব্যাংক থেকে টাকা লুট করে এক ধনিক শ্রেণী সৃষ্টি করা, সেটিও মরহুম জিয়াউর রহমান করে সেই যে দুর্নীতির ধারা সূচনা করেছে সেটি আজকের এর প্রত্যেকটা জায়গায় মৌলবাদী রাজনীতি, বিভক্তির রাজনীতি, দুর্নীতির সব কিছুই এখন একটা মহিরুহে রূপ ধারণ করেছে এবং সেই লাগাম টানতে সক্ষম হয়নি আওয়ামী লীগ। দুর্নীতি দিনার দিন বেড়ে গেছে। আমি যেটা বারবারই বলেছি যে উন্নয়ন যদি হয়ে থাকে গাণিতিক হারে, দুর্নীতি হয়েছে জ্যামিতিক হারে। ফলে আজকের এই যে বিভেদ, এই যে আজকের অপরাজনীতি, মৌলবাদ, দুর্নীতি, সেটি রাষ্ট্রের জন্য বড় একটি ক্ষত সৃষ্টি করেছে এবং শুধু সেইখান থেকে বেরিয়ে আসার জন্য আমাদের একটি স্বাধীন দেশে পৃথিবীর কোথাও নাই যে দেশ মানে না, দেশের মূল চেতনা মানে না, স্বাধীনতা মানে না, গণতন্ত্র মানে না, তারা রাজনীতি করে নেতা হয়, প্রধানমন্ত্রী হয়, তারা পরামর্শ দেয়, বড় বড় কথা বলে। সুতরাং আমাদের জাতিকে ওই জায়গা থেকে বেরিয়ে এসে সামনে এগিয়ে যেতে হবে। জি, অসংখ্য ধন্যবাদ। শেষ মন্তব্য পরে শুনছি অধ্যাপক ডক্টর ওয়াহিদুজ্জামান স্যার। অসংখ্য ধন্যবাদ। জোনায়েদ সাকিব ভাই। দেখুন, সময় যেহেতু কম, কিন্তু ভারতীয় এই প্রসঙ্গগুলো আছে। বিজেপি সরকারের বিরুদ্ধে একটা বড় অভিযোগ হচ্ছে যে তারা নথুরাম গডসে, যিনি সরাসরি মহাত্মা গান্ধীকে হত্যা করেছেন এবং সেটাকে ডিফেন্ডও করেছেন তিনি, তো তার গুণকীর্তন করে। ফলে মানে এই বিষয়ে কিন্তু বিভাজন সেখানেও আছে। ফলে বিভাজনের ফলে যদি আপনি মনে করেন যে চিরস্থায়ী বন্দোবস্ত করবেন, যে বিএনপি কাকে নিয়ে আপনারা বন্দোবস্ত করতে চান, তারা তো আস্থা হারিয়েছে জনগণে। তা আওয়ামী লীগে তো গত 3 বারে জনগণের আস্থা হারিয়েছে। 14, 18 আর 24-এর পরে আওয়ামী লীগ কোথায়, কোন ভোট, কোন গণতন্ত্র কোথায় আছে? আমরা বলছি আওয়ামী লীগ এখনো বাংলাদেশে একটা গুরুত্বপূর্ণ রাজনৈতিক দল, বিএনপিও একটা গুরুত্বপূর্ণ রাজনৈতিক দল, যারা জনগণের একটা উল্লেখযোগ্য অংশের প্রতিনিধিত্ব করে। তাদের মধ্যে বন্দোবস্ত এবং সব বাকি দল সহ বন্দোবস্ত ছাড়া কোনো মিনিংফুল বন্দোবস্ত হবে না। এখন ভারতে কর্তৃত্ববাদী সরকারের প্রবণতা দেখা দিচ্ছে বলেই সেইখানে বিরোধী দলে অভিযোগ আনছে, সেখানে সুপ্রিম কোর্টের রায়কে লঙ্ঘন করা হয়। বাংলাদেশেও সুপ্রিম কোর্টের রায়কে লঙ্ঘন করা হয়। কর্তৃত্ববাদী প্রবণতার ধরনটা এটা, আমি সেটাই বলতে চেষ্টা করেছি। যে কারণে ওখানে নির্বাচন কমিশন, ইডি, সিবিআই, আদালত এগুলো যে প্রভাবিত হচ্ছে, কিন্তু ভারত কিংবা পাকিস্তানে এখনো মানুষ শেষ পর্যন্ত ভোটের দিন ভোটটা দিতে পারে, এইটুকু আস্থার জায়গা। বাংলাদেশে যেটা হয়েছে, আওয়ামী লীগ নির্বাচন বর্জন করেনি 1988 সালে, আওয়ামী লীগ নির্বাচন বর্জন করেনি 96 সালে 15 ফেব্রুয়ারি। তখন কেন বর্জন করেছিল? তখন তারা সঠিক কাজটি করেছিল যে এই জনগণের যখন ভোটের অধিকার নিশ্চিত হবে না, তখন সেটা বর্জন করাই দরকার। আন্দোলন করে তারা বলেন যে তারা জয়লাভ করেছেন, আপনাদের তো মুরদ নাই। এখন মুরদ নাই প্রশ্ন তুলে কি আপনি ন্যায্যতার প্রশ্ন খারিজ করে দেবেন? আপনি পুরো মুরদ নাই বলছেন জনগণের বিরুদ্ধে। এই যে আজিজ বেনজির সাহেবদের মতো পুরো রাষ্ট্রশক্তিকে ব্যবহার করে ওইটার বিরোধিতা জনগণ লাগছে। কি করেছেন? আজিজ বেনজির তৈরি করেছেন, এসালামকে 8টি ব্যাংক দিয়েছেন, 12,000 কোটি টাকা সিঙ্গাপুরে পাচার করেছে, তদন্ত করেননি। আপনি দ্রব্যমূল্য, বিদ্যুৎ, গ্যাসের দাম, পানির দাম, মানুষের নাভিশ্বাস আর কৃষকের কোমরে দড়ি, শ্রমিকের বুকে গলি, এই যে ঋণ খেলাপি, আজকে পাচারকারী, আজকে ঋণের বোঝা একটা ভয়ঙ্কর রূপ নিচ্ছে। ফলে এই সব কিছু হয়েছে ভোটাধিকার হরণ আর গুম খুনের মধ্য দিয়ে। এইটা যে ফলাফল, আমরা বলছি এখান থেকে বের হওয়া দরকার। আবারও বলি, একটা গণতান্ত্রিক বন্দোবস্ত দরকার। এইবারের বিরোধী দলের সবচেয়ে ইতিবাচক দিকটা কি? বিএনপির মতো রাজনৈতিক দল, যাদেরকে আপনারা অতীতের অভিযোগ করেন, তারাও কিন্তু রাষ্ট্র ব্যবস্থা সংস্কারের কথা বলছে। এর অর্থ হচ্ছে আপনি অতীতকে সমালোচনা করে নতুন অবস্থানে দাঁড়াচ্ছেন। আওয়ামী লীগ কোথায় দাঁড়াচ্ছে এইটা জাতির কাছে প্রশ্ন। ফলে বাংলাদেশের মানুষ আপনাদের এইভাবে ক্ষমতা দখলকে, এই বাহাদুরিকে বেশি দিন দেখবে না। মানুষ এই বাহাদুরির বিরুদ্ধে সংগ্রাম করবে যদি আপনারা গণতান্ত্রিক। সাকিব ভাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি যে রাষ্ট্রীয় ব্যবস্থাটাকে ডেভেলপ করতে বলার জন্য। আসলে ওই যে কথাটা ঘুরে ফিরে আবারও বলি যে আমরা আমাদের পাশে একটি শক্তিশালী রাজনৈতিক দল চাই, শক্তিশালী একটা বিরোধী দল চাই। আবার আমাদের দেশে গণতান্ত্রিকভাবে সকলের সমানে একটি শক্তিশালী সরকারও চাই। আপনার সেই সরকারটি বাস্তবায়িত হতে হলে সরকারটির পাশাপাশি একটি শক্তিশালী বিরোধী দল দরকার। বিএনপিকে অনুরোধ করব 2028 সালে যে নির্বাচন আসতেছে, সেই নির্বাচনে আসার জন্য আপনাদেরকে প্রিপারেশন নেওয়ার জন্য এখন থেকে আপনাদের মাঠে নামেন, মানুষের কাছে যান, মানুষের কল্যাণে থাকেন, সরকারের ত্রুটি বিচ্যুতিগুলো সরকারকে দেখিয়ে দেন। এটা হলো গণতন্ত্রের ভাষা। আজকে যে এখানে ডিবেটটা হচ্ছে, বিবেকটা হচ্ছে, এটা যদি আজকে পার্লামেন্টে থাকতো, আজকে রুমিন ফারহানা আপারা যদি পার্লামেন্টে থাকতো, আজকে যদি কথা বলতো, তাহলে সংসদ আরও সুন্দর হতো, আরও প্রাণবন্ধ হতো।
তারা না যেতে পারাটা এটা যেমন জাতির জন্য দুঃখজনক, এটা আমাদের জন্য দুঃখজনক। আমরা চাই তারা সরকারের কাছাকাছি থাকুক, আবার মানুষের অধিক ভালোবাসা পেলে তারা সরকারে আসুক। আমি প্রশ্ন এটা মানে করতে চাইনি 2 মিনিট 20 সেকেন্ডে, সরকারের কাছাকাছি থাকবে মানে কি? বিরোধী দলে থাকা, মাঠে থাকা, রাজপথে থাকা, গণতন্ত্রের ভাষায় কথা বলা। শুনেন, বিরোধী দল অর্থ এই নয় যে জীবন্ত মানুষকে পুড়িয়ে মারা, আপনার 28শে অক্টোবরের নামে পুলিশকে পিটিয়ে মারা, আপনার রাজপথে আগুন দিয়ে সমস্ত যানবাহন ধ্বংস করে দেওয়া, গণতন্ত্রের ভাষায় কথা বলতে হবে, মানুষের কল্যাণে কথা বলতে হবে, মানুষের পাশে থাকতে হবে। এটা হলো বিরোধী দল। আমরা বিএনপিকে আমরা চাচ্ছি বন্ধু হিসাবে, শত্রু হিসাবে নয়। কারণ বিএনপিতে এই দেশে রাজনীতি করে একটি রাজনৈতিক দল। তাই আমি তাদেরকে অনুরোধ করে বলতে চাই, এই যে রুমিন ফারহানা আপা আছে, তার মধ্য দিয়ে আমি বিএনপিকে আহ্বান জানাবো যে আসেন না, মানুষের কল্যাণে কাজ করি, দেশের কল্যাণে কথা বলি, আপনার মানুষের সুখ দুঃখে পাশে থাকি। এই জায়গাটা আসে। বেস্টার রুমিন ফারহানা, শেষে কি বলবেন? শেষ মন্তব্যে খুব ছোট্ট করে একটি প্রশ্ন ছিল, অনেকগুলো প্রশ্ন জমা হয়েছে, বিশেষ করে দর্শকের প্রশ্ন, যে বিএনপি কি এইভাবে নির্বাচন বর্জন করে মাঠের বাইরেই থাকবে কিনা? বাংলাদেশে যদি নির্বাচন হয় বিএনপি নিশ্চয়ই নির্বাচনে অংশ নেবে, কিন্তু বাংলাদেশে যেটা খাওয়াখাওয়ির সংস্কৃতি চলছে নির্বাচনের নামে, সেখানে অংশ নেওয়ার কিছু নাই। এবং সকল নির্বাচনে অংশ নেয়াই কিন্তু খুব গৌরবের বিষয় নয়। 86তে আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিয়েছিল এবং জাতীয় বেঈমান হিসেবে আওয়ামী লীগকে 91 সালে জনগণ জবাব দিয়েছিল। সুতরাং নির্বাচনে অংশ নেয়াই দিন শেষে শেষ কথা নয়। বিভক্তি তৈরি করেছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। চান ভাই বলছিলেন না বললেই নয়, বাংলাদেশি জাতীয়তাবাদ, দ্য ইনক্লুসিভ টার্ম, যেটা যেই ইনক্লুসিভ টার্মের অধীনে পুরো বাংলাদেশে আদিবাসী থেকে নিগ্রো, ক্ষুদ্র সকলকে তিনি এক কাতারে নিয়ে এসেছেন। আজকে বাংলাদেশে যে উন্নয়নের গল্প শোনানো হয়, সেটার পুরো ভিত্তিটা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তৈরি করেছিলেন। গোলাম আজমের নাগরিকত্ব খুব ভুল। গোলাম আজমের নাগরিকত্ব কোর্ট থেকে এসছে এবং 75-এর 15ই আগস্টের যেই খুনি ফারুক রশিদের কথা আওয়ামী লীগ বলে, তাদের বাংলাদেশের রাজনীতিতে পুরো স্ট্যাবলিশটা তারা হয়েছে যেটুকু সময়ের জন্য, সেটা 80 দশক, যেই সময়ে তাদের প্রিয় বিরোধী দল জাতীয় পার্টি, যারা প্রেম প্রেম গলায় কুসুম কুসুম বিরোধিতা করে, যাদের কথা আজম খান ভাই বলছিলেন যে কেন পাশাপাশি থেকে আমরা বিরোধিতা করতে পারি না, সেই জাতীয় পার্টি। অসংখ্য ধন্যবাদ সেলিম আলতাফ। জজ ভাই কি বলবেন? শেষ মন্তব্যে কি বলবেন? অসংখ্য ধন্যবাদ আপা। জি, তাদেরকে নিয়ে কিন্তু এখন আওয়ামী লীগ রাজনীতি করছে। বলুন। ওনাদের বাক স্বাধীনতার যে অভাব বলেন, বোঝা তো যায় যে বাক স্বাধীনতার কোনো অভাব নাই। ওনারা যখন যেখানে কথা বলতে চান কথা বলতে পারেন, কেউ কেউ তাদেরকে ইন্টারাপ্ট করেন, ওরা বলেই যাচ্ছেন, বলুক। আমি আজিজ ভাইয়ের একটা কথা বলি, উনি বলেছেন যে শ্রদ্ধাবোধের জায়গাতে আমাদের কিছুটা ঘাটতি আছে, সেই জায়গাতে আমাদের একটু অ্যাড্রেস করতে হবে। বলেছেন যে এতে জাতির পিতার শ্রদ্ধার কোনো কমতি হবে না। টু বি অনেস্ট, এটা খুবই সত্যি কথা। আপনাকে জাতির পিতাকে মানতে হবে, মুক্তিযুদ্ধের ঘোষণাপত্রকে মানতে হবে, জয় বাংলাকে মানতে হবে। এটাকে বাদ দিয়ে যখন জয় বাংলার পরিবর্তে আপনি একটা বাংলাদেশ জিন্দাবাদ, একটা ভিন্ন স্লোগান এনে জাতিকে বিভক্ত করার প্রথম জায়গায় আপনি হাত দিলেন, সেই জায়গাগুলো কিন্তু আমাদের আলোচনায় আনতে হবে। আমাদের সাকিব ভাই বলেছেন কৃষকের কোমরে দড়ি, শ্রমিকের কোমরে দড়ি। আমি বলি যে আরেকটু পেছনে দেখেন, কৃষকরা সারের দাবিতে কিন্তু গুলি খেয়ে মরেছে। যারা মেরেছে গুলিতে, তাদের সাথে কিন্তু আপনি এখন জোটবদ্ধ। অসংখ্য ধন্যবাদ। শ্রমিককে আপনারা হত্যা করেছেন, আওয়ামী লীগ কিন্তু সেখান থেকে বের হয়ে এসে এদের কিন্তু লাইফ। অসংখ্য ধন্যবাদ। সাকিব ভাই বলুন। না, প্রথম বক্তব্য হচ্ছে যে আওয়ামী লীগের নেতাদের অনেক সময় এখন বিএনপি বিষয়ক নেতা মনে হয়, বক্তব্যটা সেই জায়গায় দাঁড়ায়। কিন্তু আমার বক্তব্য হচ্ছে যে এই যে আমরা একটা বন্দোবস্তের কথা বলছি, এই বন্দোবস্তটার বিষয়ে আওয়ামী লীগ কিন্তু কোনো প্রস্তাব দিচ্ছে না। আওয়ামী লীগ বলছে যে তারা যেভাবে যে শাসনটা জারি করে রেখেছে এটাই চিরস্থায়ী বন্দোবস্ত, বাকি সবাইকে প্লিজ একটা মিনিট, জেনারেল ইব্রাহিমের মতো অথবা কি বলে মেজর ক্যাপ্টেন, আরে বরিশালের ব্যারিস্টার শাহজাহান ওমর কিংবা জেনারেল ইব্রাহিমের মতো আপনার বিরোধী দল হতে হবে। না হয় জাতীয় পার্টির একজন নেতা কাজী ফিরোজ রশিদ বলেছেন জাতীয় পার্টি এখন কৃতদাসের পর্যায়ে, মানে এইরকম বিরোধী দল ওনারা চান। এই যে আওয়ামী লীগের দেউলিয়াত্ব, এইটার জবাব কি বলবেন? এক লাইনে শেষ করার জন্য অনুরোধ করছি। আমি বলছি যে সমগ্র বিতর্ক রাজনীতিতে থাকবে, বিরোধিতা থাকবে, কর্মসূচি থাকবে, আর আমাদের মতো এই ধরনের কান্ট্রিগুলোতে সরকারি বিরোধী দলের এইসব যে জেল জুলুম নিপীড়ন থাকবে বলতে এটা অ্যাকসেপ্টেবল আমি সেটা বলবো না। তার মধ্য দিয়েই যদি রাজনীতি করতে হয়, তাহলে রাজনীতি করে জনগণের পাশে থাকতে হবে, রাস্তায় থাকতে হবে, জনগণকে সংগঠিত করতে হবে এবং নির্বাচনে যেতে হবে। অসংখ্য ধন্যবাদ আজিজ ভাই। এখন নতুন কথা বলি যে ধরেন একটা দেশে যদি গণতান্ত্রিক ব্যবস্থা চালু করতে হয়, রাখতে হয়, তাহলে তার প্রধান উপাদান হচ্ছে নির্বাচন।
নির্বাচন সরকারি দলকে একটা নিরপেক্ষ নির্বাচন আয়োজন করতে হবে, বিরোধী দলকেও নির্বাচনে অংশ নিতে হবে। আজম ভাই একেবারে এক লাইনে কি যুক্ত করবেন, এক লাইনে শুনবো। না, আমি আজিজ ভাইয়ের এই কথাটার সঙ্গে সম্পূর্ণ একমত। তবে আমি যে কথাটা আগেই বলছি যে 2028 সালে যে নির্বাচনটা হবে, আমরা এখন থেকে কাজ করা শুরু করি না। 28 সালে নির্বাচনটা একটা সুন্দর প্রাণবন্ত হবে। তবে মনে রাখতে হবে সরকারের অধীনে নির্বাচন নয়, নির্বাচনটা হয় নির্বাচন কমিশনের আন্ডারে। অর্থাৎ নির্বাচনী ব্যবস্থাকে সুন্দর এবং ফ্রি ফেয়ার করার জন্য নির্বাচন কমিশনকে যত রকমের শক্তিশালী করা দরকার, আওয়ামী লীগ এটার সঙ্গে একমত। অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ আপনাদের সবাইকে, অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আজকের আলোচনায় অংশ নেওয়ার জন্য, এবং যারা ফোন করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি কষ্ট করে ফোন করার জন্য, এবং এতক্ষণ ধরে আমাদের যে অনুষ্ঠান যারা দেখলেন তাদের প্রতি অসংখ্য ধন্যবাদ, প্রীতি ও শুভেচ্ছা। দর্শক, আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ এবং সবাইকে শুভরাত্রি।